টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি বাস্তব সংখ্যা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করার জন্য। আজকে ইনশাআল্লাহ আমরা বাস্তব সংখ্যাকে একেবারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে কোনো সমস্যা না থাকে। এবং এই ভিডিওটা সবার জন্য প্রযোজ্য, কারণ সব ক্লাসেই দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে যেটা জানার দরকার। এবং বিশেষ করে 9, 10, একাদশ, দ্বাদশ সব ক্লাসেই কিন্তু বাস্তব সংখ্যা আছে। এবং যে ব্যাপারটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু বাস্তব সংখ্যা থেকে বিভিন্ন এমসিকিউ আসে, তাই এই লেকচারটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বাস্তব সংখ্যাকে এমন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, এমনভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব, যাতে তোমাদের বাস্তব সংখ্যাতে আর কোনো সমস্যা না থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বাস্তব সংখ্যা নিয়ে তোমার আর কখনো কোনো সমস্যা থাকবে না, এবং অনেক বিষয় যেগুলো আছে তোমাদের ক্লিয়ার হবে। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো যে যেহেতু ভিডিওটা প্রায় 2 ঘন্টা মতো হবে, সুতরাং আমি প্রথম 1.5 ঘন্টার মধ্যে আমরা এই বাস্তব সংখ্যার বিভিন্ন যে শ্রেণী বিভাগ এবং এগুলার বিস্তারিত আলোচনা করব। এবং যে ব্যাপারটা পরে আমরা বিভিন্ন অঙ্ক দেখব, বাস্তব প্রয়োগ দেখব, যে দশমিক ভগ্নাংশকে কিভাবে আবৃত ভগ্নাংশে পরিণত করা যায়, আবার আবৃত ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করা যায়। এরপরে মনে করো যে আবৃত দশমিক ভগ্নাংশের আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে যে দুইটা সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বের করো, এগুলো দেখব। তাছাড়া মনে করো যে বর্গমূল নির্ণয়, এগুলো দেখব। মানে অনেক কিছু দেখব। মূল কথা হলো বাস্তব সংখ্যা যা আছে সব কিছুই দেখব। তো চেষ্টা করবা যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে একেবারে সম্পূর্ণ দেখার। আর একেবারে সবাই একটু ভালো করে ভালো করে বসে ভিডিওটা দেখা শুরু করো। এবং যদি ক্ষুধা লেগে থাকে তাহলে খেয়ে আসো, আসার পর ভিডিওটা দেখা শুরু করো। আর যে ব্যাপারটা বলি সেটা হলো, যদি মন খারাপ থাকে মনটা ভালো করে নাও। মন ভালো করার অনেক উপায় আছে। তুমি মন ভালো করার জন্য হো করে হাসতে পারো। আমার সাথে আমিও যেমন মনে করো যে যদি মন খারাপ থাকে তাহলে আমি হো করে হাসি। কিভাবে হাসি জানো? যদি তোমরা আমার সাথে হাসতে পারো, হা করো, মুখ হা করার পরে এবার জোরে শব্দ করা শুরু করো। মনে করো হা করছো, করার পরে এবার শব্দ করো। একই সাথে হাত পাও নাড়তে পারো, নেড়ে নেড়ে জোরে জোরে চিল্লায় হাসতে পারো। যদি হাসো দেখো মন অটোমেটিক ভালো হয়ে যাবে। জাস্ট জোরে জোরে চিল্লাই হাসো। যাই হোক, এভাবে হাসতে পারো। তুমি হাসি দিলে দেখো মনটা এবার ফ্রেশ হয়ে গেছে, এবার ভিডিও দেখতে শুরু করো। তবে আবার এই হাসি দেওয়ার সময় দরজাটা একটু বন্ধ করে, জানালা বন্ধ করে হাসি দিও, না হলে তুমি যদি এভাবে হাসতে থাকো তোমার বাপ মা কিন্তু তোমার মা বা বাপ মনে করতে পারে যে আমার ছেলে পাগল হয়ে গেছে, পাবনা মেন্টালে রেখে আসি। যাতে পাবনায় মেন্টালে না রেখে আসে, এই জন্য দরজা বন্ধ করে সুন্দর করে হাসি দিয়ে মনটা ফ্রেশ করো। করার পরে এবার আসো ক্লাস শুরু করি। সংখ্যা, আসলে সংখ্যা নিয়ে আলোচনা করার আগে দেখো যে ব্যাপারটা সেটা হলো মানব সভ্যতার প্রাচীন যুগ থেকেই কিন্তু সংখ্যার প্রয়োজন বোধ হয়। মনে করো বিভিন্ন হিসাব বা গণনার জন্য সংখ্যার প্রয়োজন বোধ করে। তো মানুষ প্রথম দিকে অনেক আগে কি করত, সংখ্যা তারা বিভিন্ন গণনার ক্ষেত্রে কি ব্যবহার করত। তো প্রথমত যে ব্যাপারটা, তারা হিসাব বা গণনার কাজে প্রথমে সবচেয়ে মানুষের কাছের যে হাত পায়ের যে আঙ্গুল আছে সেগুলা ব্যবহার করা হতো। তো পরে অবশ্য পাথর, তারপরে নুড়ি, এরপরে মনে করো যে দড়ির গিট, এগুলো গণনার কাজে ব্যবহার করা হয়। তো গণনার পরবর্তীতে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে গণনার কাজে বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। তো দেখো যে ব্যাপারটা, সংখ্যা গঠনের জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। তো দেখো অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলোকে বলা হয় হচ্ছে অঙ্ক। এখন দেখো অনেক সময় অনেক ভাষায় অনেক রকম ব্যবহার করা হয়। যেমন এটা ইংরেজিতে আমরা ব্যবহার করি, আবার আমরা বাংলায় কিন্তু 1,
2 এইভাবে ব্যবহার করি। তো দেখো এগুলো হচ্ছে অঙ্ক। আর এই বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় এককে। তো দেখো যে ব্যাপারটা আমরা যেমন ইংরেজিতে এক এইভাবে লিখি, বাংলায় লিখি এইভাবে, আরও অন্যান্য ভাষায় বিভিন্ন রকমভাবে লেখা হয়। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো 1 থেকে 0 পর্যন্ত এই 10টা হচ্ছে অঙ্ক। তার মানে যে ব্যাপারটা সংখ্যা গঠনের জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই বলা হয় অঙ্ক। অঙ্ক 2 প্রকার, সেটা হচ্ছে সার্থক অঙ্ক আর সহকারী অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0কে বলা হয় হচ্ছে সহকারী অঙ্ক। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা যদি লিখি 1 2, দেখো এটা একটা সংখ্যা, মনে করো যে 3 5, এটা একটা সংখ্যা, মনে করো যে 3 4 5, এটাও একটা সংখ্যা। দেখো যে ব্যাপারটা 1ও একটা সংখ্যা, 2ও একটা সংখ্যা, কিন্তু অঙ্ক বললে দেখো যে ব্যাপারটা এই 1 থেকে 9 পর্যন্ত এবং 0 এই 10টা হচ্ছে অঙ্ক, আর এগুলো হচ্ছে সংখ্যা। এগুলোও কিন্তু এক একটা সংখ্যা, যেমন 1 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা। দেখো 1 হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এই 12 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার দেখো এইটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে সংখ্যা নিয়ে অনেক জায়গায় অনেক রকম তথ্য আছে, তবে তোমাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। দেখো যে ব্যাপারটা সকল অঙ্কই হচ্ছে সংখ্যা, কিন্তু সকল সংখ্যায় অঙ্ক নয়। যেমন 12 কিন্তু অঙ্ক নয়, এটা হচ্ছে সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো সংখ্যা কয় প্রকার। তো সংখ্যা হচ্ছে প্রধানত 2 প্রকার, সেটা হলো বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। দেখো যে ব্যাপারটা সংখ্যা 2 প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো দেখো বাস্তব সংখ্যা কাকে বলে, সেটা হলো বাস্তব সংখ্যার সংজ্ঞা বিভিন্নভাবে তোমাদের পাঠ্য বইতে যে সংজ্ঞাটা আছে সেটা হলো যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আর যদি আমি আরও কয়েকটা সংজ্ঞা বলতে পারি, সেটা হলো যে বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে তাকে বাস্তব সংখ্যা বলা হয়। আবার দেখো বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে সেগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। আবার মনে করো যে সংখ্যারেখার উপরে, দেখো সংখ্যারেখার ওপর যে সকল সংখ্যা পাওয়া যায় তাকেও বাস্তব সংখ্যা বলে। এবার দেখো অবাস্তব সংখ্যা কাকে বলে। সবগুলো সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা, মনে করো 1 2 0 5 √5, এগুলো হলো বাস্তব সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অবাস্তব সংখ্যা কাকে বলে। অবাস্তব সংখ্যা কাকে বলে যদি আমরা জানি তাহলে বাস্তব সংখ্যা পারবো। সেটা হলো অবাস্তব সংখ্যা কাকে বলে, যে সকল বাস্তবে যে সকল সংখ্যা পাওয়া যায় না তাদেরকে অবাস্তব সংখ্যা বলে। অথবা আবার বলতে পারো যে মানে সংখ্যারেখার উপর যাদের পাওয়া যায় না তাদেরকে বলা হয় অবাস্তব সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা অবাস্তব সংখ্যা কোনগুলা, সেটা হলো রুটের মধ্যে যদি -2 থাকে বা রুটের মধ্যে যদি -6 থাকে, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, এগুলাকে অবাস্তব সংখ্যা বলা হয়। তো দেখো অবাস্তব সংখ্যা মানে রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা অবাস্তব সংখ্যা, তাছাড়া কোনো কিছু ভাগ 0 যদি হয় সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যা বাদ দিয়ে বাকি সবগুলা বাস্তব সংখ্যা। এরপরে দেখো যে আরেক প্রকার সংখ্যা আছে, সেটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে, সেটা হলো x + iy আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। দেখো x + iy আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। x-কে বলা হয় বাস্তব অংশ, y-কে বলা হয় কাল্পনিক অংশ, আর i-কে বলা হয় হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। i = হচ্ছে √(-1)। দেখো এটা হচ্ছে i = √(-1)। দেখো 2 - 5i, এটা একটা হচ্ছে জটিল সংখ্যা। মনে করো 5 - 6 5 + 6i, এটা একটা জটিল সংখ্যা। যদিও জটিল সংখ্যা তোমরা যখন বড় ক্লাসে যাবে তখন এটা বিস্তারিত আলোচনা পাবে ইনশাল্লাহ। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যা হোক অবাস্তব জটিল সংখ্যার যে আমরা বাস্তব সংখ্যাতে ফিরে আসি। আসলে দেখো বাস্তব সংখ্যা বলছিলাম যে দেখো যে একটা বাস্তব সংখ্যা হচ্ছে সকল, তোমাদের পাঠ্য বইতে যে সংখ্যাটা আছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। দেখো বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার, সেটা হলো একটা মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। বা আবারও বলছি, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। মানে আমরা বাস্তবে যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর দেখো যে ব্যাপারটা বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো দেখো মূলদ সংখ্যা কাকে বলে, যদিও তোমাদের বইতে একটু কঠিনভাবে বলা আছে মূলদ সংখ্যা কাকে বলে, সেটা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। দেখো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, যেখানে q ≠ 0।
দেখো আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো অমূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। যদিও তোমাদের এই মূলদ সংখ্যার সংজ্ঞাটা চেয়ে আমি বাস্তবে বলতে পারবো যে ব্যাপারটা যে তুমি একবারে তুমি মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা কোনটা দেখলেই চিনতে পারবা। কিভাবে? দেখো যে ব্যাপারটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনগুলো সেগুলো যদি জানো তাহলে বাকিগুলা মূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যা যেটা হচ্ছে যে মানে মনে করো যে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, সেটা যে ব্যাপারটা যে চলতেই থাকবে, যেটাকে আমরা মানে পৌনঃপুনিকে প্রকাশ করতে পারবো না। দেখো যে ব্যাপারটা সেটা হলো 0.52039 এই চলতেই আছে। এটা যদি এটাকে কিন্তু আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো মনে রাখবা যে মূলদ সংখ্যা হচ্ছে যেটা হচ্ছে যদি আমরা দশমিকে প্রকাশ করি, মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, সেক্ষেত্রে চলতেই থাকবে, মানে এটা শেষ নাই, চলতেই থাকবে। যেটাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো এটা 0.5203 এটা চলতেই আছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যদিও তোমরা বইয়ে অনেকভাবে দেখতে পারো যে যদি এই ফরম্যাটটা মনে রাখো সেক্ষেত্রে তুমি যে কোনো অমূলদ সংখ্যা মানে মূলদ অমূলদ সংখ্যা চিনতে পারবা। সেটা হলো যে মনে করো 3.141639 ... আছে। দেখো এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এটা চলতেই আছে, আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি না, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যা তোমরা রুট টুট এগুলো অনেক চিন্তা করো, কোনো চিন্তার দরকার নেই। তুমি একটা তথ্য মনে রাখো যে যেটা হবে হচ্ছে বলা আছে যে অসীম অনাবৃত, অনাবৃত বলতে যেটা পুরো পৌনঃপুনিক নাই, অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই তথ্যটুক মনে রাখলেই তুমি মূলদ অমূলদ চিনে যাবা যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, মানে অনাবৃত বলতে যেটা পৌনঃপুনিকে প্রকাশ করা যাবে না, মানে চলতেই থাকবে। মূল কথা হচ্ছে 3.1416 এটা চলতেই আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যা হতেই হলে তোমার অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে। কিন্তু যদি মনে করো যে 3.141414 আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়, কারণ এটা চলতেই আছে 1414 বারবার। এটারে যেহেতু বারবার যা আসতেছে 141414, তাহলে লিখবো 3.14 এরপরে পৌনঃপুনিক। সুতরাং দেখো যে ব্যাপারটা যেহেতু পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারছে, সুতরাং যে ব্যাপারটা এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলেই যে ব্যাপারটা সেটা হলো যে অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে, মানে মূলদ মানে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবে না, চলতেই থাকবে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাকি সব মূলদ সংখ্যা, মনে রাখবা বাকি সবগুলো মূলদ সংখ্যা। তবে এই যে ব্যাপারটা যে অনেকে তুমি তো বলবা যে √11, তুমি √11 সমান ক্যালকুলেটরে বের করো, দেখো চলতেই আছে, এটা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। √9, দেখো √9 ক্যালকুলেটরে চাপ দাও, দেখো আসে 3, তাহলে কেন এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখো 3 হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু যদি √8 হচ্ছে দেখো যে ব্যাপারটা অমূলদ সংখ্যা, ক্যালকুলেটরে চাপ দাও, এরকম দেখো চলতেই থাকবে। মূল কথা এই জিনিসটা মনে রাখবা, যদি দশমিক মানে দশমিকের পরে চলতেই আছে ডট ডট চলতেই আছে, যেটাকে আমরা পৌনঃপুনিকে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাকি সব মূলদ সংখ্যা মনে রাখবা, তাহলে দেখবা যে পারবা। তার মানে যে ব্যাপারটা যে সংখ্যাটা ছিল হচ্ছে অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু ডট ডট দেওয়া আছে, সুতরাং এটাকে তুমি কখনো ডট ডট দেওয়া আছে মানে কি এটা অসীম পর্যন্ত চলতে আছে, সুতরাং এইটাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কাকে বলে? বাকি যা অমূলদ সংখ্যা যেগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মানে অমূলদ সংখ্যাটা যদি চিনতে পারো তাহলে বাকিগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মনে রাখবা যে মূলদ সংখ্যাটা আবার বলতেছি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। 4 একটা মূলদ সংখ্যা। দেখো যে ব্যাপারটা সেটা হলো 0 একটা মূলদ সংখ্যা। -1/2 এটা মূলদ সংখ্যা। 0.56 এটা একটা মূলদ সংখ্যা। কেন 56 মূলদ সংখ্যা? কারণ আমরা এটারে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। দেখো আমরা যদি দশমিক তুলে দিই তাহলে 56, আর এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তাহলে 2টা শূন্য। তাহলে দেখো যে ব্যাপারটা লব বাই হর আকারে প্রকাশ করছি, সুতরাং এটা একটা 0.56 একটি মূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা যদি এই ভগ্নাংশ লব বাই হর আকারে প্রকাশ করতে আমরা না পারতাম, তাহলে সেটা হতো
যে ব্যাপারটা অমূলদ সংখ্যা। দেখো আমরা এই 3.141639 ডট 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 এটারে আমরা কখনোই আমরা কিন্তু লব্বাই হর আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এটা চলতে আছে একেবারে অসীম পর্যন্ত। সেজন্য আমরা এইটাকে বলবো অমূলদ সংখ্যা। দেখো যে ব্যাপারটা মূলদ অমূলদ এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই অনুশীলনীতে প্রথম অধ্যায়ের, এবং সব জায়গায় দেখবা মূলদ অমূলদের বেশি ব্যবহার হচ্ছে। যদিও তোমাদের বইতে মূলদ অমূলদ সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া, মানে অমূলদ সংখ্যা সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া আছে। যেমন মনে করো যে রুটের ভিতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না হয়, যদিও রুট 3 অমূলদ সংখ্যা, যদিও রুট 3 অমূলদ সংখ্যা, কিন্তু এরম তো ডট 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 চলতেই থাকবে। রুট 3 মানে ক্যালকুলেটার চাপ দাও, দেখো 1.73 এরকম ডট 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 চলতেই থাকবে। সুতরাং সেটা তো অমূলদ সংখ্যা। কিন্তু রুট ফোর হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? দেখো 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে সেটা অবশ্যই মূলদ সংখ্যা। তোমরা মনে করো যে, অনেকেই মনে করো যে রুট থাকলেই সেটা অমূলদ সংখ্যা। না, রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, 4, 9, 16, 25, তারপরে 36, তারপরে দেখো যে ব্যাপারটা এগুলো 49, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কারণ আমরা লিখতে পারি 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, তারপর 4 স্কোয়ার সমান হচ্ছে 16, 5 স্কোয়ার সমান হচ্ছে 25। দেখো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো যদি রুটের ভিতর থাকে, দেখো রুটের ভিতর যদি থাকে তাহলে হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা না। দেখো রুট ফোর মানে হচ্ছে 2, সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা না। রুটের ভিতর রুট 9 মানে হচ্ছে, দেখো যে ব্যাপারটা রুট 9 মানে হচ্ছে 3, সুতরাং 3 হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। যদি রুট 10 হতো, 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং রুট 10 হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো যে ব্যাপারটা রুটের ভিতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে, আবারও বলছি, রুটের ভিতর যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। কিন্তু রুটের ভিতর যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না থাকে, মনে করো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন কোনো সংখ্যা আছে বা ভগ্নাংশ আছে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো রুটের ভিতর যদি পূর্ণবর্গ বাদ দিয়ে কোনো কেউ থাকে, মনে করো যে 11/2 এটা ভগ্নাংশ আছে, এই 11/2 পূর্ণবর্গ নয়, সুতরাং এটা দেখো যে একটা অমূলদ সংখ্যা। মনে করো রুটের ভিতরে আছে, মনে করো যে 9/16, তাহলে 9/16কে আমরা লিখতে পারি, দেখো রুট 9 ভাগ রুট 16 মানে 3/4 হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে আমরা অমূলদ সংখ্যা কি যে ব্যাপারটা, সেটা হলো যে রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন কোনো যদি সংখ্যা থাকে, পূর্ণবর্গ নয় এমন কোনো যদি সংখ্যা থাকে, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু ঋণাত্মক থাকতে পারবে না। এখন মনে করো রুটের ভিতরে তুমি -2 দিলা, -2 দিলে তো হবে না, এটা কিন্তু অবাস্তব সংখ্যা হয়ে যাবে। মনে করো যে 3.14169 এইভাবে চলতেই আছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই দুইটা কেস মনে রাখলেই তুমি অমূলদ সংখ্যাকে চিনতে পারবে। অমূলদ সংখ্যা কোনগুলো? যে যদি রুটের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না থাকে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মনে করো রুট 11, রুট 13, রুট 31, এগুলো হচ্ছে পূর্ণ 11, 31, তারপরে 13, 31, এগুলো হচ্ছে পূর্ণবর্গ নয়। সুতরাং এই রুট 11, রুট 13, রুট 31 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর দেখো যদি পূর্ণবর্গ থাকে, মনে করো রুট 4, রুট 9, 4, 9 এগুলো হচ্ছে পূর্ণবর্গ, সুতরাং এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। তার মানে আমরা দুইটা কথা মনে রাখবো, সেটা হলো অমূলদ সংখ্যা চেনার জন্য, সেটা হলো মানে পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা যদি রুটের ভিতর থাকে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর দেখো যে ব্যাপারটা আর হচ্ছে যেটা চলতেই থাকবে, পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবো না। মনে করো যে 3.14169 ডট 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 চলতেই আছে, এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি না, মানে লব্বাই হর আকারে প্রকাশ করতে পারি না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। এখন দেখো মনে করো 3.3434 ডট 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 চলতেই আছে, এখানে দেখো 3434 বারবার রিপিট করতেছে, সুতরাং 3.34 এরপরে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। মনে রাখবা যে যেটা চলতেই থাকবে, কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে পৌনঃপুনিকে প্রকাশ করা যাবে না, সেটা হলো অমূলদ সংখ্যা। আর রুটের ভিতর যদি পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা থাকে
সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর বাকিগুলা হচ্ছে মূলদ সংখ্যা। এই কথাটুকু মনে রাখলেই তুমি পারবে। আর দেখো যে ব্যাপারটা মূলদ সংখ্যা হচ্ছে সবগুলাই, মনে করো যে 4/5 -6/9 এটা মূলদ সংখ্যা, 0 এটা মূলদ সংখ্যা, মনে করো যে 0.12356 এটা মূলদ সংখ্যা। কিন্তু এইটাতে যদি আমরা ডট ডট দিতাম তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা, কারণ এটা দেখো যে ব্যাপারটা মানে চলতেই আছে। মূলদ অমূলদ নিয়ে এত কথা বলার কারণই যে কারণ তোমাদের ম্যাক্সিমাম বিষয় থাকে মূলদ অমূলদ নিয়ে। আচ্ছা দেখো তো আমরা এই কয়েকটা দেখো যে ব্যাপারটা সংখ্যা লিখছি, এগুলো কি মূলদ না অমূলদ আমরা একটু দেখি। 0.4 এর পৌনপণিক আছে, দেখো পৌনপণিক থাকলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কারণ আমরা 0.4কে পৌনপণিক তুলে দিলে দেখো যে ব্যাপারটা পৌনপণিক তোলার নিয়মটা হচ্ছে 0.4 এরপর পৌনপণিক আছে, দশমিকও ভুলে যাব, পৌনপণিকও ভুলে যাব, ভুলে গেলে থাকে হচ্ছে 0.4, এরপরে আমরা মাইনাস দিয়ে যেটার উপর পৌনপণিক ছিল সেটা বাদ, থাকে হচ্ছে 0, আর ভাগ হচ্ছে দেখো যে ব্যাপারটা কয়টার উপর পৌনপণিক আছে, এখানে পৌনপণিক আছে মনে করো যে একটার উপরে, তার মানে একটা 9 হবে, তার মানে আমরা এটা লিখতে পারি 4/9। সুতরাং 4/9 হচ্ছে মূলদ সংখ্যা, মনে রাখবা মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো এই পৌনপণিকটা আমরা এইখানে দেই তাহলে আরো ভালো হবে। এখন দেখো 5.693 দেখো এটা হচ্ছে পৌনপণিক দেওয়া আছে, পৌনপণিক দেওয়া থাকলে মূলদ সংখ্যা। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এটাকে আমরা লব/হর হর আকারে লিখতে পারি। দেখো কিভাবে লব/হর হর আকারে লিখতে পারি, সেটা হলো যে আমরা প্রথমে 5.693 পৌনপণিক কিভাবে তুলে আমি একটু সংক্ষেপে বলতেছি। সেটা হলো যে প্রথমে আমরা দশমিকও ভুলে যাব, পৌনপণিকও ভুলে যাব, যা আছে তাই লিখবো। আছে হচ্ছে 5.693, এরপরে দেখো যে ব্যাপারটা পৌনপণিক ছিল 9 আর 3 উপরে, এরপরে আমরা যার উপরে পৌনপণিক আছে সেটা বাদ দিব এবং দশমিকটা ভুলে যাব, গেলে থাকে কত 56, তার মানে -56 করব। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে দশমিকের পরে পৌনপণিক আছে কয়টার উপরে, একটা দুইটার উপরে, তার মানে 2টা 9 দিব, আর দশমিকের পর পৌনপণিক নাই কয়টার উপরে, একটার উপরে, তাহলে একটা 0 দিব। দেখো আমার লব/হর আকারে হয়ে গেছে। সুতরাং যে ব্যাপারটা পৌনপণিক থাকলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যা দুই ক্ষেত্রে, অনেকক্ষণ ধরে বলতেছি, অমূলদ সংখ্যা দুই ক্ষেত্রে হবে, সেটা হলো পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা যদি রুটের মধ্যে থাকে সেটা হলো অমূলদ সংখ্যা, আর যেটা হচ্ছে পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারবো না, চলতেই থাকবে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। চলতেই আছে, মনে করো যে এটা চলতেই আছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা চলতেই আছে অমূলদ সংখ্যা, কিন্তু এটা দেখো চলতে আছে কিন্তু এটা আমরা পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারি, সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা। √9 দেখো 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং √9 হচ্ছে মূলদ সংখ্যা। দেখো আমরা √9 হচ্ছে মূলদ সংখ্যা। এবার √11 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √11 হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে দেখো √6/3, তার মানে √2 সমান হচ্ছে কত, দেখো √2 সমান হচ্ছে √2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 9, দেখো 2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 9 যেহেতু, তাহলে √2 হচ্ছে অমূলদ সংখ্যা। এখন মনে করো মনে করো যে 5/6 আছে 5/6 আছে, দেখো 5/6কে তুমি 5/6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √5/6 হচ্ছে দেখো যে ব্যাপারটা অমূলদ সংখ্যা। এরপরে দেখো আরও কিছু সংখ্যা যে ব্যাপারটা, এবার দেখো √8/7 হচ্ছে, দেখো আমরা 8/7কে 8/7 হচ্ছে, দেখো যে ব্যাপারটা আমরা যদি ভাগ করি 8/7 সমান আমরা পাই 1.142 ... এটার পরে রুট, দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং অমূলদ সংখ্যা। এরপরে দেখো যে ব্যাপারটা এইটা √27 ভাগ √48, √27কে আমরা লিখতে পারি 3 গুণ 9, আর √48কে লিখতে পারি, দেখো যে ব্যাপারটা 3 গুণ 16, এটা লিখতে পারি। এটা যদি লিখি আমরা √3 আর √9, দেখো √9 ভাগ হচ্ছে √3, আর দেখো যে ব্যাপারটা √16, এখন √3 কাটা, থাকে হচ্ছে √9 সমান হচ্ছে 3, আর √16 সমান 4, সুতরাং দেখো 3/4 আসছে, আমরা এইটা সমান 3/4 পেয়েছি, সুতরাং যে ব্যাপারটা এটা হচ্ছে মূলদ সংখ্যা। তোমরা এখানে প্রথমেই তো দেখে বলবা যে √48 তো
যে ব্যাপারটা সেটা হলো পূর্ণবর্গ না, ক্যালকুলেশন করেও এই ক্ষেত্রে দেখতে হবে, দেখলে দেখবা যে আমরা মূলদ সংখ্যা পেয়েছি। এরপরে দেখো এটা তো অবভিয়াসলি মূলদ সংখ্যা, কারণ এখানে আমরা যদি উল্টাই দিয়ে কাটাকাটি করলে দেখবা যে এটা মূলদ সংখ্যায় আসবে। আশা করি তোমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি বুঝতে পেরেছো। তো দেখো মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, সেটা হলো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দেখো যে ব্যাপারটা পূর্ণ সংখ্যা কাকে বলে, দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড বা যেটা ভগ্নাংশ নয় সেই সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। দেখো আমরা লিখতে পারি 0 1 2 3 4 ডট ডট ডট, এগুলো হচ্ছে। এরপরে দেখো -1 -2 -3 -4 এরকম দেখো ডট ডট ডট, এগুলা এই টোটালটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখো -4 -3 0 -2 -1 0 1 2 3 4 এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে, সেটা হলো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বলতে ভগ্নাংশ নয়, মূলত ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা পূর্ণ হবে। দেখো যে ব্যাপারটা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, যেগুলো অখণ্ড বলতে ভগ্নাংশ নয়, সেই সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে আমরা যদি এটারে লিখি, তার মানে লিখতে পারি হচ্ছে 0 +-1 +-2 +-3 ডট ডট ডট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা আছে 0 1 2 3 4 ডট 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 চলতে থাকবে অসীম পর্যন্ত, আর এদিকে -1 -2 -3 -4 ডট 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 চলতেই থাকবে। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যদি বলো যে 1.5, এটা 1.5 তো পূর্ণ না, এটা তো ভগ্নাংশ, দেখো ভাঙা অংশ এটা। দেখো যে ব্যাপারটা 1.2 এটা হচ্ছে পূর্ণ না, সুতরাং এটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হতে হলে ভগ্নাংশ হতে পারবে না, মনে রাখবা এই কথাটা। তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন দেখো যে ব্যাপারটা পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার, সেটা হলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য থেকে দেখো যে ব্যাপারটা শূন্য থেকে বড় সকল ধনাত্মক শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। শূন্য থেকে বড় এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে পারি 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। মনে রাখবা এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার কয়েকটা নাম আছে, সেটা হলো যে স্বাভাবিক সংখ্যা। দেখো যে ব্যাপারটা স্বাভাবিক সংখ্যা যেটা, সেটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, আবার গণনাকারী সংখ্যাও বলা হয়। দেখো যে ব্যাপারটা আবার ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়, আবার কাউন্টিং নাম্বারও বলা হয়। দেখো যে ব্যাপারটা তার মানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার কয়েকটা নাম পাচ্ছি। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, সেটা হলো শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আরেকটা নাম হচ্ছে গণনাকারী সংখ্যা, ইংরেজিতে বললে ন্যাচারাল নাম্বার, আবার বললে কাউন্টিং নাম্বারও বলা হয়। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমরা, অনেক ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা বলি। তো স্বাভাবিক সংখ্যাই হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে রাখবা। এবং যে ব্যাপারটা তোমাদের বইতে প্রথমেই কিন্তু স্বাভাবিক সংখ্যা দিয়ে আলোচনা করা আছে। দেখো 1 2 3 4 5 6 ডট 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 সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয়। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা। আর স্বাভাবিক সংখ্যার যদি আমরা এটারে সেট আকারে বিবেচনা করি, তাহলে সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। বক্সটা যদিও থাকবে না, আমি বোঝানোর জন্য লিখেছিলাম যে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যার সেটকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো কোনটা দিককে কি দিয়ে প্রকাশ করা হয় এটা একটু জানার থাকলে ভালো হয়, কারণ তোমাদের উচ্চতর গণিত বা অন্যান্য অনুশীলনের ক্ষেত্রেও এগুলো লাগে। তাহলে দেখো আমরা আশা করি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলতেছি কারণ এটা অনেক লাগে। স্বাভাবিক সংখ্যা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে
শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 চলতেই থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যার নাম আছে কয়েকটা, সেটা হলো স্বাভাবিক সংখ্যা, গণনাকারী সংখ্যা, এরপরে দেখো যে স্বাভাবিক সংখ্যা, গণনাকারী সংখ্যা, ন্যাচারাল নাম্বার, কাউন্টিং নাম্বার, এগুলো দ্বারা বলা হয়। তো দেখা যাবে যে ব্যাপারটা আছে, স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে রাখবা। আর 0, এরপর দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, সেটা হচ্ছে যে -1 -2 -3 -4 ডট 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 অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো যে ব্যাপারটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা অনেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা জানলাম। তাহলে দেখো যে ব্যাপারটা 1.5 কি, দেখো 1.5 হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা মনে রাখবা। এটা কিন্তু পূর্ণ না, কিন্তু এখন দেখো ধনাত্মক সংখ্যা কাকে বলে। এবার সংখ্যাটা ভালো করে শোনো যে ধনাত্মক সংখ্যা কাকে বলে। ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে, আবার বলছি, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন মনে করো যে ধনাত্মক সংখ্যা কোনগুলো হতে পারে, মনে করো যে 1.23, মানে যে ব্যাপারটা সেটা হলো এগুলো সবগুলোই কিন্তু ধনাত্মক সংখ্যার ভিতরে। এই পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যার ভিতরে। 4 এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। মনে করো যে 1.693 এটাও ধনাত্মক সংখ্যা। এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যা না, কিন্তু ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বলতে যে শূন্যর বড় যেসব সংখ্যা বাস্তব সংখ্যা আছে সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। মনে করো যে 1.73 ডট 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 এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। মনে করো যে 4/9 এটাও ধনাত্মক সংখ্যা। এবার মনে করো যে √11/2 এটাও ধনাত্মক সংখ্যা। তার মানে ধনাত্মক সংখ্যা হচ্ছে যে 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। আশা করি ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সেটা পূর্ণ হবে, দশমিক থাকবে না। আর ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সেটা শূন্য থেকে বড় সব সংখ্যায়, শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, পয়েন্ট, দশমিক বা যাই আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো বলছি যে শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তো আর ঋণাত্মক সংখ্যা কাকে বলে, দেখো ঋণাত্মক সংখ্যা হলো শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। দেখো শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। -1 ঋণাত্মক সংখ্যা। মনে করো যে আবার -1কে তুমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবে, কারণ এটা পূর্ণ। -5 এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাও বলতে পারবা। কিন্তু যদি মনে করো যে -11/2 এটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা না, কারণ এটা পূর্ণ না, এটা ভগ্নাংশ, কিন্তু এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা। মনে করো যে -0.693 এটা ডট 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 আছে, এটা কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে ঋণাত্মক সংখ্যা, কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা না। মনে রাখবো পূর্ণ, তার মানে যে ব্যাপারটা সেটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে 0 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। আর 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে, মানে সেটা বাস্তব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। এরপরে আসো যে ব্যাপারটা অঋণাত্মক সংখ্যা। দেখো অঋণাত্মক সংখ্যা কাকে বলে, শূন্য সহ ধনাত্মক সকল বাস্তব সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, একের থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখো আবারও বলছি, একের থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখো যে ব্যাপারটা 2কে লিখতে পারি আমরা 2 গুণ 1, 3কে লিখতে পারি আমরা 3 গুণ 1, আর 4কে লিখতে পারি 1 গুণ 2 গুণ 2, 5কে লিখতে পারি 5 গুণ 1। দেখো যে ব্যাপারটা 6কে লিখতে পারি 1 গুণ 2 গুণ 3, এটা লিখতে পারি। দেখো যে ব্যাপারটা সেটা হলো 2-এর সাথে গুণ আস কি 1 ব্যতীত অন্য কেউ আর গুণ নাই। বলছি যে একের বড় যে সকল সংখ্যার এক এবং
ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 1 এবং 2 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 2 একটা মৌলিক সংখ্যা। দেখো 3 আর 1, দেখো 1 এবং 3 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 3 একটি হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো যে ওটা 4-কে আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 4। দেখো 4-এর কিন্তু 1 2 4 গুণনীয়ক আছে, তার মানে 1 2 4, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে এটারে আমরা ভাঙতে পারতেছি, সুতরাং এটা কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। দেখো যে ব্যাপারটা মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে 1-এর বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবার দেখো 5, আমরা 5-কে লিখতে পারি 5 × 1। দেখো আমরা 1 এবং 5 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 5 একটা আমার মৌলিক সংখ্যা। আর দেখো যে ব্যাপারটা 6 মৌলিক সংখ্যা না, সহজ কথা যেটারে আমরা ভাঙতে পারবো না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো আমরা কিন্তু 5-কে অন্য 1 এবং 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারি না, সুতরাং 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে দেখো 6কে আমরা ভাঙতে পারি বা ভাগ করতে পারি, সুতরাং 6 হচ্ছে মৌলিক সংখ্যা না। 7 হচ্ছে মৌলিক সংখ্যা। 8 হচ্ছে মৌলিক সংখ্যা না, 8কে আমরা লিখতে পারি, 8কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এরপর দেখো 9 কিন্তু মৌলিক সংখ্যা না। 10 কিন্তু মৌলিক সংখ্যা না। 11 হচ্ছে মৌলিক সংখ্যা। 11-এর কিন্তু 1 এবং 11 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং 11 হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। দেখো তোমরা একটা টেলিফোন নাম্বার মনে রাখবা, সেটা হলো 4 4 2 2 3 2 2 3 2 1। মানে দেখো যে ব্যাপারটা এই টেলিফোন নাম্বারটা যদি তোমরা মনে রাখতে পারো 4 4 2 2 3 2 2 3 2 1, এই টেলিফোন নাম্বারটা মনে রাখতে পারলে তোমরা সহজেই 1 থেকে 100-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এগুলো বের করতে পারবা। দেখো 4 মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি মৌলিক সংখ্যা, 2 3 5 7, এই 4টা মৌলিক সংখ্যা আছে। আর দেখো যে ব্যাপারটা এই 4 হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। আর এই 2 হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 2টি। আর দেখো যে ব্যাপারটা এটা হলো 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। এখন তাহলে দেখো এই লাস্ট শেষেরটা কি? শেষেরটা হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি। অনেক সময় এমসিকিউতে আসে যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে। এখন যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। এগুলো যোগ করলে কিন্তু 25 আসবে। এখন যদি বলা হয় যে মনে করো যে এই যেভাবে বলা হলো যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই পর্যন্ত, তার মানে 4 যোগ 4 যোগ 2, তার মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 10টি। এখন যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে তোমরা এই পর্যন্ত যোগ করলে 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা পাবা। এখন যদি বলে 71 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে এই 3টা যোগ করলে তোমরা 71 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে পাবা। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। মনে রাখবা যে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এখন যদি বলে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সেটা হচ্ছে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপরে যত মৌলিক সংখ্যা আছে কোনোটা কিন্তু জোড় নয়, শুধুমাত্র একটাই আছে, সেটা হলো 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আর সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপরে দেখো যে ব্যাপারটা এগুলা এমসিকিউতে তোমাদের আসে। আর দেখো যৌগিক সংখ্যা কোনগুলা? যৌগিক সংখ্যা হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 4, দেখো যে ব্যাপারটা 4, তারপরে 6 8, তারপরে 9 10, এগুলা হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি তোমরা এগুলা বুঝছো। এখন দেখো যে ব্যাপারটা সহমৌলিক সংখ্যা কাকে বলে। দেখো দুটি সংখ্যার পরস্পরের গসাগু যদি 1 হয় সেটাকে সহমৌলিক বলে। দেখো যে ব্যাপারটা আমরা লিখতে পারি 2 আর 3। 2 আর 3 কিন্তু পরস্পরের হচ্ছে সহমৌলিক। কেন পরস্পরের সহমৌলিক? দেখো 2 আর 3-র গসাগু হচ্ছে 1। এখন যদি মনে করো 2 আর 4
টু আর ফোর কিন্তু পরস্পরের সহমৌলিক নয়। কেন পরস্পরের সহমৌলিক নয়? কারণ আমরা দেখো যে ব্যাপারটা এই দুইটা টু আর ফোরের গসাগু কিন্তু আমরা যদি গসাগু বের করি গসাগু আসে হচ্ছে টু, কারণ আমরা টুকে লিখতে পারি টু আর ফোরকে লিখতে পারি টু গুণ টু, তার মানে এই দুইটার গসাগু হচ্ছে দেখো যে ব্যাপারটা টু। তার মানে দুটি সংখ্যার গসাগু হচ্ছে, যদি গসাগু যদি হয় দুটি সংখ্যার গসাগু যদি ওয়ান হয়, দেখো যে ব্যাপারটা এই দেখো যে ব্যাপারটা আমরা টু আর থ্রি এটার গসাগু কিন্তু ওয়ান, ওয়ান ব্যতীত অন্য কোনো কিছু না। সুতরাং যে ব্যাপারটা গসাগু যদি ওয়ান হয় সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন মনে করো যে সেভেন এইটের গসাগু কিন্তু ওয়ান, ওয়ান ছাড়া অন্য কোনোটা না, সুতরাং এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, মানে 7 এবং 8 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন যদি বলা হয় 8 আর 10 গসাগু কিন্তু ওয়ান না, সুতরাং 8 আর 10 পরস্পরের সহমৌলিক নয়। দেখো আমরা এই পাঁচটা শেষ করছি। এখন দেখো মূলদ সংখ্যা ছিল পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। এবার আমরা এদিকে আসবো। দেখো ভগ্নাংশ সংখ্যা, আর দেখো ভগ্নাংশ বলতে ভাঙা অংশ। ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? দেখো যে ব্যাপারটা 1/2 -3/5, তারপরে হচ্ছে 4/7, তারপরে মনে করো যে 9/2, এগুলো হচ্ছে সব ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে ভাঙা অংশ, যেটা পূর্ণ না, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশ কাকে বলে? p/q আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বলে। দেখো যে ব্যাপারটা p/q আকারে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে p/q আকারের কোনো সংখ্যাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশ বলে। এখানে q = 0 হতে পারবে না এবং q এর মান 1ও হতে পারবে না। দেখো যে ব্যাপারটা সেটা হলো যদি 4 হয়, 4 কিন্তু ভগ্নাংশ না, কারণ 4 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 4 কিন্তু যে ব্যাপারটা সেটা হলো মূলদ সংখ্যা, কিন্তু এবং পূর্ণ সংখ্যা বলতে পারি। তো দেখো 4/1 আমরা লিখছি এখানে, কিন্তু যে ব্যাপারটা যেহেতু q = 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না, সুতরাং যে ব্যাপারটা এটা ভগ্নাংশ না। 10 মানে 10 কিন্তু ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। এখন যদি আমরা লিখি তাহলে সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সেটা হলো p/q আকারের সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বলে, যেখানে q এর মানটা 0 হতে পারবে না এবং q এর মানটা 1 হতে পারবে না। এখন সাধারণ ভগ্নাংশ দেখো যে ব্যাপারটা এগুলো সবই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। 1/2 -3/5 4/7 আর 9/2, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। কিছু কিছু জায়গায় দেখবা যে 3 প্রকার লেখা আছে, তো এগুলা আসলে একটু কনফিউজিং মনে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো, কারণ দেখো আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, কারণ সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে আমরা একই রকম বলতে পারি। সেই জন্য সাধারণ ভগ্নাংশকে দুই প্রকারে ভাগ করা হয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে 1/2, 1/3, তারপরে 5/11, তারপরে মনে করো যে 7/13। দেখো যে ব্যাপারটা প্রত্যেকটারই কিন্তু আমার লব মানে লব ছোট আর হর বড়। যদি লব ছোট এবং হর যদি বড় হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। দেখো লব যদি মানে ওপরেরটা যদি ছোট হয় এবং নিচেরটা যদি বড় হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? এইটা যদি মনে করো যে উপরেরটা হচ্ছে বড় আর নিচেরটা যদি ছোট হয়, মানে লব যদি বড় এবং হর যদি ছোট হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখতে পারি হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো 11/5, তারপরে 13/7, তারপরে মনে করো যে 17/5। এগুলো হচ্ছে দেখো যে ব্যাপারটা এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কিসের জন্য? দেখো সেটা হলো উপরেরগুলা, মানে লব হচ্ছে, দেখো এখানে লব হচ্ছে 11, হর হচ্ছে 5। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমার লব বড়, হর ছোট। যদি লব বড় এবং হর ছোট হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো মিশ্র ভগ্নাংশ কোনগুলা? যদি আমরা 11/5 আমরা যদি ভাগ করি 11কে, তাহলে আসে কত? দেখো যে ব্যাপারটা 2 দিয়ে যদি যাই তাহলে 10 আর থাকে 1। তার মানে আমরা লিখতে পারি এটা 1/2, মানে 2 সমস্ত 1/5 লিখতে পারি। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই বিষয়গুলো যদিও তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো। এরপরে আসে যে ব্যাপারটা দশমিক ভগ্নাংশ। দেখো দশমিক ভগ্নাংশ কাকে বলে? সেটা হলো মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন মনে করো যে
10, আমরা 10কে লিখতে পারি 10.0, তার মানে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবার মনে করো 1/2 আমরা লিখতে পারি 0.5, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো যে ব্যাপারটা মনে করো যে আমরা যদি পাই মনে করো যে 0.256, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার দেখো যে ব্যাপারটা 10/3 সমান আসে 3.3333... এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে, সেটা হলো মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো সসীম দশমিক ভগ্নাংশ, সসীম কাকে বলে, যে যা মানে সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, সেটা হলো দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট থাকে তাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পর অঙ্কগুলা দেখো যে ব্যাপারটা 693 তিনটা আছে, এটা কিন্তু নির্দিষ্ট আছে, সুতরাং এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম বলতে যে ব্যাপারটা সেটা হলো যে নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট মানে চলতেই থাকবে এমন না, সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। তার মানে 0.5293, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তার মানে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যদি নির্দিষ্ট থাকে সেটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এরপরে দেখো সেটা হলো যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে, সেটা হলো যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যদি পুনরাবৃত্তি ঘটে, মানে বারবার একই অঙ্ক আসে, সেটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 3.333, এটা কিন্তু বারবার 3 রিপিট করতেছে, এরপর ডট 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 চলতে আছে, সেটা হলো যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত বলতে পৌনঃপৌনিক বোঝায়। দেখো আমরা 3 যেহেতু 3 চলতে আছে, তার মানে 3 উপর আমরা পৌনঃপৌনিক দিতে পারি। তার মানে দেখো যে ব্যাপারটা 3.3 উপর পৌনঃপৌনিক, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত বলতে পৌনঃপৌনিক, মানে তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, দশমিক বিন্দুর পর যদি মনে করো যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যদি নির্দিষ্ট থাকে, যে একটা নির্দিষ্ট চলতেই নাই, নির্দিষ্ট এখানে 3টা আছে, দশমিকের পর 3টা অঙ্ক আছে, সুতরাং এটা হচ্ছে যে ব্যাপারটা সসীম দশমিক ভগ্নাংশ। এটাও সসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি, সেটা হলো দশমিক বিন্দুর পর যে ব্যাপারটা সেটা হলো যে সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটবে, যেমন 3.333 চলতেই আছে, সেটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন মনে করো যে 5.4545 এটা চলতেই আছে, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে এটাকে আমরা অসীম আবৃত, আবৃত বলতে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এটাকে পৌনঃপৌনিক দ্বারা প্রকাশ করতে পারি। দেখো 4-5 বারবার যেহেতু রিপিট করতেছে, 4 এবং 5-এর উপরে আমরা পৌনঃপৌনিক দিতে পারি, তাহলে এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে দেখো অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যায় লেখা আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। মানে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে, সেটা হলো দশমিক সংখ্যার পর যদি অঙ্কগুলো মনে করো যে নির্দিষ্ট না থাকে, যে চলতেই আছে, যেটাকে আমরা পৌনঃপৌনিক আকারে প্রকাশ করতে পারবো না, সেটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যে দশমিক বিন্দুর পর যদি অঙ্কগুলো মনে করো যে অনির্দিষ্ট থাকে, নির্দিষ্ট না থাকে, চলতে থাকে, সেটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেমন মনে করো 0.1569 ... এটা হলো অসীম অনাবৃত। অনাবৃত মানে পৌনঃপৌনিকে প্রকাশ করা যাবে না, পৌনঃপৌনিক নাই, সেটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ। মানে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো চলতেই থাকবে, মানে এটা দেখো যে ব্যাপারটা সেটা হলো এটা চলতেই থাকবে, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে আমি এটুকু আরেকটু বার বলতে পারি, সেটা হলো যে দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলোকে দশমিক আকারে প্রকাশ করলে যদি প্রকাশ করা হয় সেটা হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট থাকে সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোর যদি পুনরাবৃত্তি ঘটে, সেটাকে বলা হয় অসীম আবৃত দশমিক
ভগ্নাংশ আমরা যেমন 333 বারবার আসতেছে, তার মানে 3.3 পুরো পৌনঃপুনিক দিতে পারি। এরপরে দেখো অমূলদ সংখ্যার ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলতে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো মানে অঙ্কগুলো চলতেই থাকবে, একেবারে চলতেই থাকবে, যেটাকে অনাবৃত মানে পৌনঃপুনিক থাকবে না, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি এই সংখ্যা সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে যে কোনটা কোন প্রকারের। এবং আমি এখন যে ব্যাপারটা সেটা হলো যে আমরা বিভিন্ন অমূলদ সংখ্যা বা বিভিন্ন অঙ্ক এখন আমরা একটু দেখব। এখন দেখো যে ব্যাপারটা আমরা শিখব, √3 ও 4 মধ্যে দুটি অমূলদ সংখ্যা লিখো, বা একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যা লিখো। দেখো আমরা √3 সমান কি লিখতে পারি? দেখো √3 সমান আমরা লিখতে পারি 1.73। যদি আমরা ক্যালকুলেটর দিই তাহলে আসে হচ্ছে √3 ইকুয়াল টু আসে হচ্ছে 1.732050 ডট ডট ডট। এটা হলো √3। আর 4 মধ্যে দেখো 4, এখন বলা আছে এই দুইটার মধ্যে বললো যে একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যা লিখো। তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে কিভাবে করব। দেখো একেবারে সহজ একটা জিনিস, এই দুইটার মাঝে মানে কোটি কোটি মূলদ সংখ্যা লেখা যায়, অনেক অমূলদ সংখ্যা লেখা যায়, সবই লেখা যায়। দেখো একটা মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা লেখা যায়, লিখতে হবে। তো আমরা প্রথমে সংখ্যা রেখায় দেখি যে আসলে কি। দেখো সংখ্যা রেখা এটারে বলা হয় 0, আর এটা মনে করো হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। দেখো 1.7 কিন্তু দেখো মনে করো যে এই জায়গায় মনে করো যে 1.73, তার মানে এটা হচ্ছে √3 আর 4 হচ্ছে এই জায়গায়। তো বলা আছে এইটার মাঝে যে ব্যাপারটা একটা মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমি আগেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সংক্রান্ত অনেক তথ্য বলেছি, আর সেটা হলো যে অমূলদ সংখ্যা লিখবো এটার মাঝে। তো আমরা এর মাঝে যে ব্যাপারটা সেটা হলো যে 1.73 আছে। দেখো যদি মূলদ সংখ্যা বলে 2 একটা মূলদ সংখ্যা দুইটার মাঝে, দেখো যেটা 2 হচ্ছে 1.73 থেকে বড় আর 4 থেকে ছোট, 3 একটা মূলদ সংখ্যা, 2.50 একটা মূলদ সংখ্যা, 2.93 একটা মূলদ সংখ্যা। এরকম দেখো যে ওটা অনেক মূলদ সংখ্যা লেখা যায়। এখন অমূলদ সংখ্যা কোনটা লিখতে পারি? দেখো অমূলদ সংখ্যা আমরা এই দুটার মাঝে অমূলদ সংখ্যা লিখতে পারি। দেখো যে ব্যাপারটা সেটা হলো 1.8080080008 ডট ডট ডট। দেখো যে ব্যাপারটা এটা হচ্ছে দেখো এই 1.80 হচ্ছে দেখো 1.7 থেকে বড় এবং 4 থেকে ছোট, সুতরাং এই দুইটার মাঝে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? দেখো এটা চলতেই আছে, যদি তুমি ডট ডট না দাও, সাপোজ ডট ডট দাও নেই, তাহলে এটা কিন্তু যে ব্যাপারটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা না। অমূলদ সংখ্যা হতে হলে ডট ডট দিতে হবে। এবং যে ব্যাপারটা এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। যদি পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যেত তাহলে কিন্তু মূলদ সংখ্যা হতো, অমূলদ সংখ্যা হতো না, যেহেতু এটা পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। দেখো 80, 800, 8000, এটা একটা বাড়তে আছে, একটা মনে করো যে 80, তারপরে 800, এরকমভাবে প্যাটার্ন আকারে বাড়তে আছে। সুতরাং যে ব্যাপারটা এটা কখনোই P/Q আকারে প্রকাশ করতে পারবো না। সুতরাং এটা হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো এই √3 এবং 4 মধ্যে অমূলদ সংখ্যা। আবার যদি লিখতে চাও তাহলে মনে করো 2.20, 200, 200, 2 ডট ডট ডট। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1.7 থেকে 2.2 হচ্ছে বড় এবং 4 থেকে ছোট, এবং এইটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি না যেহেতু ডট ডট দেওয়া আছে। দেখো আমরা অমূলদ সংখ্যা বলতে কি বুঝাইছিলাম, যে যেটা রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন কোনো যদি সংখ্যা রুটের ভিতরে থাকে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর যেটা ডট ডট দিয়ে চলতে থাকবে মানে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে, এবং যেটাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারবো না, এটা অসীম, এটা অনাবৃত, মানে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি না। সুতরাং এটা হচ্ছে √3 এবং 4 মধ্যে অমূলদ সংখ্যা। এখন যদি √3 এবং 4 মধ্যে যতটাই অমূলদ সংখ্যা, √3 এবং 4 মধ্যে তুমি যত ইচ্ছা কোটি কোটি তুমি অমূলদ সংখ্যা বের করতে পারবে। আবার যদি মনে করো যে যেহেতু আমরা 3.101001001 ডট ডট ডট, এটা হচ্ছে কিন্তু √3 থেকে বড় এবং 4 থেকে ছোট, সুতরাং এটা হচ্ছে √3 ও 4 মধ্যে হচ্ছে
অমূলদ সংখ্যা। তুমি যদি ডট ডট না দিতে তাহলে কি হতো, √3 ও 4 এর মধ্যে এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এটারে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। যদি অমূলদ সংখ্যা হতে হয় তাহলে অবশ্যই ডট ডট দিতে হবে। আশা করি তোমরা পারবে। এটার ক্ষেত্রে দেখো বলা আছে 0.31 ও 0.12 এর মধ্যে বলা আছে যে একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যা লিখো। দেখো 0.20 যদি দিই তাহলে দেখো 0.12 দেখো, আর হচ্ছে 0.31। আর দেখো 0.12 থেকে 0.2 হচ্ছে বড় আর 0.3 থেকে ছোট। সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে এটা 0.12 থেকে বড় আর 0.31 থেকে ছোট, যেহেতু এটার থেকে বড় এবং এটার থেকে ছোট, সুতরাং এটার মাঝেই এটা অবস্থিত। যেহেতু মাঝে অবস্থিত, সুতরাং যে ব্যাপারটা এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো, যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা লিখতে পারি দশমিকের জন্য আমরা 1, আর দশমিকের পরে 2টা অঙ্ক আছে তাহলে 2টা শূন্য, তাহলে 20/100 লিখতে পারছি, p/q আকারে লিখতে পারছি। সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যদি লিখতে চাও তাহলে 0.202 002 চলতে আছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন, এটা ডট 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 দিয়ে চলতে আছে, এবং যে ব্যাপারটা এটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যায় না। মূল কথা যদি আমরা চলতে থাকে ডট ডট দিয়ে চলতেই আছে এবং পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে যদি না পারি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে যদি আরও বলতে চাও সেক্ষেত্রে আরও পারবে, সেটা হলো 0.2 মনে করো 20200। দেখো খালি আমি এখানে একটু চেঞ্জ করে দিয়েছি 2, এভাবে যদি চলতে থাকে এটাও অমূলদ সংখ্যা। দেখো যে ব্যাপারটা এর ভিতরে অনেক লিখতে পারি। 1/√2 ও √2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা লিখো, সেক্ষেত্রেও আশা করি পারবে। সেক্ষেত্রে আগে 1/√2 এর ক্যালকুলেটর থেকে মান বের করে নেবে, আর √2 সমান ক্যালকুলেটর থেকে বের করে নেবে। বের করে নিয়ে চেষ্টা করলেই পারবে আশা করি। আমরা এখন প্রয়োগ দেখব। দেখো আমরা শ্রেণী বিভাগ দেখেছি, এখন দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, মানে পৌনঃপুনিকে প্রকাশ করতে হবে। দেখো যে ব্যাপারটা 1/6 আছে, 1/6, 7/11, এগুলো হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের যে আমার প্রকারভেদ ছিল প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। তো দেখো যে ব্যাপারটা এটা কিন্তু 1/6, এখানে মানে হর হচ্ছে বড় আর লব হচ্ছে ছোট, সুতরাং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আনতে পারবো, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এখানে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে এটা সাধারণ ভগ্নাংশ আছে, তার মানে 1/6, তার মানে আমরা 1কে 6 দ্বারা ভাগ করব। দেখো যদি ভাগ যায় না তার মানে আমরা শূন্য দশমিক আনতে পারি, আনলে এখানে শূন্য হবে। এখানে যদি 1 দিয়ে দিই তাহলে হয় হচ্ছে 6, তাহলে আসে হচ্ছে 4। এবার দেখো যে ব্যাপারটা এখানে আরেকটা শূন্য হবে। এবার আমরা যদি 6×6 = 36 দিই তার মানে 6 আর 36 থাকে হচ্ছে এখানে 4। এবার যদি আবার শূন্য দিই তাহলে দেখো আবার আসে হচ্ছে দেখো 6 দিয়ে যদি দিই তাহলে 36, তার মানে আবার আসে হচ্ছে 4, তার মানে এখানে যদি 0 দিই তার মানে আবার যদি 6 দিয়ে দেই তাহলে হয় 36, তার মানে 4। দেখো এটা কিন্তু চলতেই আছে, তার মানে 1/6 = আমরা কত পাচ্ছি, 0.1666 ডট 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 চলতেই আছে। আমরা এটাকে লিখতে পারি 0.1, যেহেতু 6 বারবার চলতে আছে তাহলে এটারে আমরা 6 এর উপর পৌনঃপুনিক দিতে পারি। তাহলে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো যে ব্যাপারটা এটা আবৃত দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করে ফেলছি। দেখো যে 0.1666 চলতেই আছে। দেখো এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলতে দেখো যে ব্যাপারটা এটা চলতেই আছে, পুনরাবৃত্তি ঘটতেছে, তাহলে আমরা এটা লিখতে পারি 0.16 এর উপর পৌনঃপুনিক। তার মানে আমার সাধারণ ভগ্নাংশ ছিল, এটারে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। এখন আমরা এটা দেখব। দেখো যে ব্যাপারটা 7/11, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা 7কে 11 দ্বারা যদি ভাগ দিই তাহলে দেখো 11 বড়, 7 হচ্ছে ছোট, তাহলে আমরা এখানে 0 পয়েন্ট নিয়ে আসতে পারি, নিয়ে আসলে এখানে 0 হবে। এবার যদি আমরা 6 দিয়ে দিই, 11 × 6 সমান হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা 66, থাকে হচ্ছে এখানে 4। এখন দেখো যে ব্যাপারটা আবার এখানে শূন্য দিতে পারি যেহেতু দশমিক দিয়েছি। এরপর দেখো আমরা 3 দিতে পারি,
থ্রি, তাহলে 3 আর 11 গুণ করলে হয় দেখো 3 আর 11 যদি গুণ করি তাহলে হয় 33। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাই হচ্ছে 7, যেহেতু দশমিক দেওয়া আছে তাই শূন্য হবে। এরপরে দেখো আবার যদি আমরা 6 দিয়ে দিই, 6 আর 11 গুণ করলে হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা 66, আর বিয়োগ করলে আসে হচ্ছে 4, তাহলে 0 যদি দিই, তাহলে আবার যদি 3 দিয়ে দিই তাহলে হয় হচ্ছে 33, বিয়োগ করলে আসে হচ্ছে 6, দেখো 7 আসে, বিয়োগ করলে 7 আসে। এখন দেখো যে ব্যাপারটা এরকম চলতেই আছে, তার মানে আমরা 7/11 সমান পেলাম হচ্ছে 0.6363, এরকম চলতেই থাকবে। তাহলে দেখো যেহেতু 63 চলতেই আছে, তার মানে আমরা লিখতে পারি 3, এরপরে 6 আর 3 উপরে পৌনঃপুনিক দিতে পারি। দেখো যে ব্যাপারটা আমরা আবৃত দশমিক ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশ ছিল সেটারে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছে। আবৃত বলতে যে ব্যাপারটা পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক আছে 2টার উপরে, এটা হচ্ছে পৌনঃপুনিকে প্রকাশ করছে। পৌনঃপুনিক মানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে। এটার ক্ষেত্রেও তোমরা পারবে, সেটা হলো যে আমরা এটাকে দেখো 3 সমস্ত 2/9 আছে, এটার আমরা লিখতে পারি আর 9 × 3 সমান হয় 27 এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 29, আর ভাগ হচ্ছে 9। একই রকমভাবে তোমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা মিশ্র ভগ্নাংশ ছিল, আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি, এখন এটাকে এই নিয়মে ভাগ দিলেই তুমি আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবে। দেখো এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, যে ব্যাপারটা আবৃত আছে, আবৃত বলতে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক তুলে দিয়ে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এগুলা কিন্তু সবগুলাই কিন্তু মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়, কারণ এটা 0.2 এর পৌনঃপুনিক আছে, মানে 2 চলতে থাকবে। এটা হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা, মনে রাখবা। তো আমরা এটা সমাধান করি যে 6.2309, এটার আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো পৌনঃপুনিক তুলে দিব। তুলে দেওয়ার জন্য যে ব্যাপারটা এটা সংক্ষিপ্ত নিয়ম আছে, প্রথমে দাগ দিব, একটা দাগ দেওয়ার পরে আমরা দেখো যেটা তুলতেছি সেটা হলো 6.2309, 3 এবং 9 এর উপর পৌনঃপুনিক আছে। প্রথমে আমরা দশমিক এবং পৌনঃপুনিক ভুলে দেবো, ভুলে গেলে থাকে হচ্ছে 62309 লিখছি মাইনাস, এরপরে আমরা দশমিক ভুলে যাই, যেটা পৌনঃপুনিক আছে সেটা বাদ দিব, বাদ দিলে থাকে হচ্ছে 62, তার মানে -62 হবে। এরপরে ভাগ হবে, দেখো যে ব্যাপারটা সেটা হলো কয়টার উপর পৌনঃপুনিক আছে, 1টা 2টা 3টা, তার মানে 3টার উপর পৌনঃপুনিক আছে, 3টা 9 হয়েছে। আর দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টার উপরে, 1টার উপরে নাই, তাই 1টা 0 হয়েছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। এরপরে দেখো যে ব্যাপারটা এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখব 3.7 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 8 কিন্তু বারবার আসবে, মানে 3.78888 ডট 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 চলতে থাকবে। তো এটারে আমরা যে ব্যাপারটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তো সেই জন্য আমরা এখানে একটা দাগ দিব, দেওয়ার পরে যে ব্যাপারটা সেটা হলো 3.78 এরপর পৌনঃপুনিক। আমরা প্রথমে দশমিকও ভুলে যাব, পৌনঃপুনিকও ভুলে যাব, দশমিকও ভুলে গেলাম, পৌনঃপুনিকও ভুলে গেলাম, থাকলো কত 378। এরপর মাইনাস দিব হচ্ছে দেখো যেটার উপর পৌনঃপুনিক ছিল দিব, দেওয়ার পরে এবার দশমিক কিন্তু ভুলে যাব, যেটার উপর পৌনঃপুনিক দিয়েছি সেটা বাদ, এবার দশমিক কিন্তু ভুলে যাব, গেলে থাকে হচ্ছে 37, তাহলে -37, আর ভাগ দিব হচ্ছে দেখো যে ব্যাপারটা দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর, তার মানে একটা 9, আর কয়টার উপরে নাই একটার উপরে, তার মানে একটা 0। তার মানে আমরা যদি এখন বিয়োগ করি, বিয়োগ করলে হয় হচ্ছে 1 আর 4, এখানে হয় হচ্ছে 3 আর ভাগ 9, তার মানে এটা দেখো যে ব্যাপারটা 90, দেখো যে ব্যাপারটা আমরা প্রকাশ করে ফেলছি, সেটা হলো যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। দেখো এটা আবৃত দশমিক ভগ্নাংশ ছিল, আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। আশা করি তোমরা এটা পারবে। এরপরে দেখো যে ব্যাপারটা এটার ক্ষেত্রে 0.35, 3 এবং 5 এর উপর পৌনঃপুনিক আছে, দেখো 0.35। এখন দেখো পৌনঃপুনিক আছে, আমরা প্রথমে দশমিকও ভুলে যাব, পৌনঃপুনিকও ভুলে যাব, ভুলে গেলে আমরা কি পাই, দেখো যে ব্যাপারটা 35 পাই, এবার মানে 035 পাই, তার মানে হলো 35 আসে। এরপরে আমার পৌনঃপুনিক আছে হচ্ছে কি 3 এবং 5 এর উপরে, এবং এই ক্ষেত্রে দশমিক ভুলে যাব, যে এবার আমার যেটার উপর পৌনঃপুনিক আছে সেইটা বাদ,
থাকে হচ্ছে কি, দেখো যে ব্যাপারটা মাইনাস হবে তাহলে 0। এবার দশমিকের পর পৌনপণিক আছে 2টার উপরে, তার মানে 2টা 9 হবে। আর দশমিকের পর পৌনপণিক নাই এমন কোনো অঙ্ক নাই, সুতরাং 0 হবে না। তার মানে হয় হচ্ছে 35 ভাগ 99। দেখো কত সহজ। এরপরে দেখো এইটা দেখো 0.2 এরপর পৌনপণিক, তাহলে এটার আমরা লিখতে পারি দেখো 0.2, আমরা 2 এরপর পৌনপণিক, তার মানে পৌনপণিক যদি তুলে দিই তার মানে 2 হবে। এটারে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে দশমিকও ভুলে যাব পৌনপণিকও ভুলে যাব, থাকে হচ্ছে 0.2 মানে হচ্ছে 2 আর মাইনাস। এবার যার উপর পৌনপণিক ছিল সেটা বাদ দিব আর দশমিক ভুলে যাব, থাকে হচ্ছে 0, তার মানে -0। এবার দেখবো দশমিকের পর কয়টার উপর পৌনপণিক আছে, একটার উপর পৌনপণিক আছে, একটা 9। আর যদি কয়টার উপর পৌনপণিক নাই, দশমিকের পরে একটার উপরে পৌনপণিক নাই এমন কোনো অঙ্ক নাই, সুতরাং হবে হচ্ছে 2/9। দেখো যে ব্যাপারটা আমার সাধারণ ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। দেখো কত মজার অঙ্ক। এখন দেখো আমরা গুণ করো এবং ভাগ করো, মানে গুণ এবং ভাগ শিখবো। তোমরা বলবা যে গুণ আর ভাগ তো আমরা 4-5-এ শিখে আসছি। না, 4-5-এর মতো গুণ ভাগ না, এখানে যে ব্যাপারটা সেটা হলো পৌনপণিক আছে। মানে দেখো আবৃত দশমিক ভগ্নাংশের সাথে একটি আবৃত দশমিক ভগ্নাংশ গুণ করতে হবে। তো দেখো এই গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখো এইখানে একটা মানে পয়েন্টের পরে 3 উপর পৌনপণিক আছে আর পয়েন্টের পর 6-এর উপর পৌনপণিক আছে। আমরা এইটা আগে করাই, এইটা যদি আগে করাই সেক্ষেত্রে দেখো সেটা হলো যে আমরা গ নং যদি আগে করাই আছে হচ্ছে 0.62 এর উপর পৌনপণিক ইন্টু 0.3-র উপরে পৌনপণিক। তো আমরা গুণ করার জন্য যে কাজটা করব সেটা হলো প্রথমে মানে পৌনপণিক তুলে দিব, তুলে দিয়ে সাধারণ গুণের মতোই করব। তো দেখো পৌনপণিক তোলার জন্য আমি আগেই বলেছি প্রথমে যে ব্যাপারটা সেটা হলো যে 0.622 এর উপর পৌনপণিক আছে। আমরা প্রথমে যে কাজটা করব দশমিকও ভুলে যাব পৌনপণিকও ভুলে যাব, গেলে থাকে কি 0.62, তার মানে আমরা লিখতে পারি 62। এরপর মাইনাস পৌনপণিক ছিল 2 এর উপরে, তাহলে যার উপরে পৌনপণিক আছে সেটা বাদ দিব হচ্ছে 2, তার মানে 2 বাদ দিলে থাকে 0.6 মানে হচ্ছে 6। এরপর ভাগ হবে, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে পৌনপণিক কয়টার উপরে, দশমিকের পরে পৌনপণিক আছে কয়টার উপরে, দেখো দশমিকের পর পৌনপণিক আছে একটার উপরে, তাহলে 9 দেবা একটা। এরপরে দেখো দশমিকের পর পৌনপণিক নাই কয়টার উপরে, নাই একটার উপরে, তাহলে আমরা একটা শূন্য দিব। দেখো তাহলে দেখো আমরা এইটা ছিল হচ্ছে দেখো আবৃত দশমিক ভগ্নাংশ, সেটারে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতেছি ইনটু। এবার দেখো এইটার ক্ষেত্রে 0.3 এর পুরো পৌনপণিক আছে, আমরা প্রথমে দশমিকও ভুলে যাব পৌনপণিকও ভুলে যাব, থাকে হচ্ছে 0.3 মানে হচ্ছে 3। এরপরে দেখো যে ব্যাপারটা যেটার উপর পৌনপণিক আছে সেটা বাদ, থাকে কি দেখো যে ব্যাপারটা এবং দশমিক ভুলে যাব, থাকে হচ্ছে 0, তার মানে -0 হবে। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা ভাগ লিখবো, ভাগ। এবার পৌনপণিক আছে কয়টার উপরে, পৌনপণিক আছে হচ্ছে একটার উপরে, তাহলে একটা 9 হবে। দশমিকের পরে পৌনপণিক নাই কয়টার উপরে, দশমিকের পর পৌনপণিক নাই এমন কোনো অঙ্ক নাই, সুতরাং 0 হবে না। এবার দেখো যে ব্যাপারটা আমরা এখন আমরা দেখো পৌনপণিক তুলে দিয়েছি, এখন সাধারণ নিয়মে আমরা গুণ করব, গুণ করলে আমার হয়ে যাবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো 62 - 6 যদি করি তাহলে হয় 56 আর ভাগ 90 ইন্টু এখানে থাকে হচ্ছে 3/9। এবার তুমি এটারে সাধারণ নিয়মে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। দেখো আমরা এটা যদি 3 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে 3। এবার যদি আমরা এইটা কাটি, দেখো যে ব্যাপারটা 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে হয় 45 আর এখানে হয় হচ্ছে দেখো 28। এখন আমরা পাই কত, দেখো 28 ভাগ আমরা যদি গুণ করি 45 গুণ যদি 3 করি সেক্ষেত্রে আসে 135। এখন আমরা যদি ভাগ করি 28 ভাগ 135 সমান আসে হচ্ছে 0.207, তারপরে 740 এভাবে চলতেই আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এইভাবে তোমরা বাকিগুলা গুণগুলা করলে পারবে আশা করি। এরপরে দেখো ভাগ করো, আমরা ভাগ করার ক্ষেত্রে দেখো যে আমরা যে কোনো একটা অঙ্ক নির্বাচন করি, সেটা হলো যে মনে করো এটা খ করাবো, আমরা যদি খ নং ভাগ করাই একই রকম 0.35 5-এর উপর পৌনপণিক আছে ভাগ 1.77-এর উপর পৌনপণিক আছে। আমরা প্রথমে পৌনপণিক তুলে দিব, তুলে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা 0.35 আছে প্রথমে আমরা
পয়েন্টও ভুলে যাব, পৌনপৌনিকও ভুলে যাব। গেলে তাকে কত দেখো তো 035, মানে আমরা 35 লিখতে পারি। এরপর মাইনাস, দেখো মাইনাস পৌনপৌনিক যেটার পরে ছিল সেইটা বাদ। এবার দেখো যে ব্যাপারটা দশমিক ভুলে যাব, থাকে কত 03কে আমরা লিখতে পারি 3 ভাগ, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে দশমিকের পর কয়টার পর, দেখো দশমিকের পরে কয়টার পর পৌনপৌনিক আছে, আসছে একটার পরে। যদি একটা পৌনপৌনিক থাকে তাহলে একটা 9, যদি দুইটার উপর পৌনপৌনিক থাকতো তাহলে দুইটা 9, পাঁচটার উপর পৌনপৌনিক থাকলে পাঁচটা 9 হতো। এখন দেখো দশমিকের পর কয়টার উপর পৌনপৌনিক নাই হচ্ছে একটার উপরে, যদি যেহেতু একটার উপরে নাই তাহলে একটা শূন্য হবে। দেখো 3-র উপর পৌনপৌনিক নাই, ভাগ। এবার এইটার ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো 1.7, দেখো 1.7 উপর পৌনপৌনিক। প্রথমে আমরা দশমিকে ভুলে যাব, পৌনপৌনিকে ভুলে যাব, থাকে হচ্ছে 17 মাইনাস। এবার দেখো আমার 7-এর উপর পৌনপৌনিক আছে, যার উপর পৌনপৌনিক আছে সে বাদ। এবার দশমিক ভুলে যাব, গেলে থাকে কত 1, তারপর -1 হবে। এবার ভাগ, দেখো যে ব্যাপারটা পয়েন্টের উপর কয়টা অঙ্কের উপর পৌনপৌনিক আছে, একটা অঙ্কের উপর পৌনপৌনিক আছে, তার মানে একটা 9। এবার দেখো লিখতে পারি 35 - 3 সমান হচ্ছে 32, আর ভাগ হচ্ছে 90, আর ভাগ 16, ভাগ হচ্ছে 9। এবার আমরা ভাগকে গুণ লিখব, 32 ভাগ 90 গুণ, দেখো যে ব্যাপারটা 9 ভাগ 16। দেখো আমরা ভাগকে যদি গুণ লিখি তাহলে 9 উপরে যাবে, 16 নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করব, যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হয় 2, আর এখানে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে 10। এবার যদি আবার 2 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে 5, তার মানে পাই 1/5 পাই। তার মানে আমরা লিখতে পারি দেখো 1/5 সমান পাই হচ্ছে 0.2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো 0.2 আসছে, যদি 0.2222 আসতো তাহলে লিখতাম 0.2 এর উপর পৌনপৌনিক। দেখো যে ব্যাপারটা অঙ্কগুলা এইখানে মানে গুণ এবং ভাগ, দেখো যে ব্যাপারটা অঙ্কগুলা সহজ। আমরা 2টা অঙ্ক করে দিয়েছি, আশা করি যে বাকি অঙ্কগুলা যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পারবে। এখন দেখো যোগ করো, তোমরা মনে করতেছো যোগ তো সহজ, যোগ তো আমরা ছোটো ক্লাসেই করছি, সেই যোগ না। দেখো এখানে বলা আছে 0.45 এর উপর পৌনপৌনিক আছে, প্লাস 0.3134, 3 এবং 4-এর উপর পৌনপৌনিক আছে, যোগ করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আবৃত দশমিক ভগ্নাংশের সাথে একটি আবৃত দশমিক ভগ্নাংশ যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা করে নেব সেটা হলো সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করে নেব, নেওয়ার পরে আমরা নর্মালি যোগ করতে পারবো। তো দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা দেখো ক, খ, গ 3টা অঙ্কের মধ্যে আমরা গ নং অঙ্ক সমাধান করাবো আগে চিন্তা করছি, কারণ গ নং অঙ্ক পারলে বাকিগুলা পারবে। তো আমরা প্রথমে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে, দেখো যে ব্যাপারটা আমার মানে সদিশ বলতে মানে 3টারই একই জায়গায় পৌনপৌনিক থাকবে এবং একই জায়গায় পৌনপৌনিক যেগুলোর দরকার নেই সেগুলো থাকবে না, এরকম হচ্ছে সদিশ করব। একই রকম বলতে হুবহু একরকম করবো না, দেখতে যাতে একই রকম হয়। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই ক্ষেত্রে আমরা আগে দেখব কয়টার ক্ষেত্রে পৌনপৌনিক হবে আর কয়টার ক্ষেত্রে হবে না। আমরা প্রথমে বিবেচনা করব অনাবৃত। অনাবৃত মানে দশমিকের পর কয়টার পুরো পৌনপৌনিক নাই। এরপরে দেখব আবৃত। আবৃত, দেখো যে ব্যাপারটা আবৃত দেখব। এখন দেখো আমরা অনাবৃত প্রথম যেটা আছে সেটাতে দশমিকের পর কয়টাতে পৌনপৌনিক নাই, দশমিকের পরে দেখো 1, 2, 2টাতে পৌনপৌনিক নাই। দেখো দ্বিতীয়টাতে দশমিকের পর কয়টাতে পৌনপৌনিক নাই, একটাতেও পৌনপৌনিক নাই, মানে 0টায় পৌনপৌনিক নাই। আচ্ছা এইটার ক্ষেত্রে দশমিকের পর কয়টাতে পৌনপৌনিক নাই, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে একটাতেও পৌনপৌনিক নাই, মানে 0। তার মানে অনাবৃত হচ্ছে দেখো প্রথম অনাবৃত বলতে কয়টাতে দশমিক নাই, মানে দশমিকের পর কয়টাতে পৌনপৌনিক নাই। প্রথম ক্ষেত্রে দশমিকের পর 2টাতে পৌনপৌনিক নাই, দ্বিতীয়টাতে দশমিকের পর পৌনপৌনিক নাই এমন কোনোটা নাই, মানে 0। দশমিকের পর তৃতীয়টাতে দশমিকের পর পৌনপৌনিক নাই, 0, মানে 0 সংখ্যক দশমিকের পর পৌনপৌনিক নাই। এবার দেখবো আবৃত। আবৃত কয়টা আছে দশমিকের পর, দেখো যে ব্যাপারটা দশমিকের পর আবৃত বলতে পৌনপৌনিক কয়টার উপরে আছে, দেখো এখানে একটার উপরে আছে। আর এইখানে দেখো দশমিকের পর পৌনপৌনিক আছে হচ্ছে 1টা 2টা অঙ্কের উপর পৌনপৌনিক আছে, তার মানে 2 লিখবো। এরপর দেখো দশমিকের পর 3টাতে পৌনপৌনিক আছে, তাহলে আমরা এটা লিখছি কয়টাতে পৌনপৌনিক, দশমিকের পর কয়টাতে পৌনপৌনিক আছে। দেখো এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা নিব,
সর্বোচ্চ বলতে অনাবৃত অংশের ক্ষেত্রে আমরা যখনই সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তাহলে তখন যে ব্যাপারটা করব সেটা হলো অনাবৃত, যে এখানে যদি 1 2 3 থাকে তাহলে সর্বোচ্চ হচ্ছে 3, তাহলে 3 নিব, কিন্তু এখানে 0 আর 2 আছে তার মানে সর্বোচ্চ হচ্ছে 2, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে অনাবৃত অংশ হবে হচ্ছে মানে দশমিকের পর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 2 আর 3 এর লসাগু। দেখো প্রথমটাতে আবৃত মানে পৌনঃপুনিক আছে একটাই, দ্বিতীয়টাতে দুইটাই, তৃতীয়টাতে তিনটাই। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে দেখো 1 2 এবং 3 এর লসাগু। দেখো 1 2 3 এর লসাগু কিন্তু হচ্ছে 6, তার মানে হচ্ছে 6টা হবে আবৃত অংশ। মানে আমরা যে এই যে দেখো যে ব্যাপারটা আমরা এইটারে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমরা অনাবৃত অংশের সর্বোচ্চটা নেব। দেখো প্রথমটাই অনাবৃত মানে পৌনঃপুনিক ছিল না দুইটাই আর 0 0, তো আমরা এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 2 2 নিয়েছি। আর আবৃত অংশ মানে প্রথমটায় পৌনঃপুনিক আছে একটাই, দ্বিতীয়টায় আছে দুইটাই, তৃতীয়টায় আছে তিনটা, তার মানে আবৃত অংশ হবে হচ্ছে দেখো 1 2 এবং 3 এর লসাগু, 1 2 3 এর লসাগু হচ্ছে 6, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে অনাবৃত হবে হচ্ছে 2টা আর আবৃত হবে হচ্ছে 6টা, তাহলে 2টা আর 6টা মোট হবে হচ্ছে 8টা, তার মানে দশমিকের পরে টোটাল ডিজিট হবে হচ্ছে 8টা, মানে অঙ্ক হবে হচ্ছে 8টা, তার মানে দেখো যে ব্যাপারটা 0.00 কিন্তু আছে। আমার এই 6 এর পর পৌনঃপুনিক আছে, 6 কিন্তু বারবার রিপিট করবে, তার মানে 6 6 6 6 6 6 বারবার রিপিট করতেছে। দেখো 6 6 বারবার রিপিট করছে, আমরা টোটাল লিখবো কয়টা 8টা দশমিকের পরে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা লিখছি। 0 কিন্তু স্থির, যেহেতু 6 বারবার রিপিট করতেছে তাই 6 লিখছি। এরপরে দেখো 0.929292, তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এরপরে দেখো 0.134, তাহলে 134 দেখো এখানে লিখতে হবে আমার কিন্তু 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা লিখছি। এখন দেখো আমার 2টা থাকবে হচ্ছে অনাবৃত থাকবে 2টা আর আবৃত থাকবে হচ্ছে 6টা, মানে পৌনঃপুনিক থাকবে না হচ্ছে 2টাই, তাহলে প্রথম 2টা থাকবে না, পরের 6টা থাকবে, তাহলে প্রথমটা আর লাস্টেরটাই দিলে হবে। এরপরে দেখো এই ক্ষেত্রেও পৌনঃপুনিক থাকবে না 2টার ক্ষেত্রে আর থাকবে পরের 6টার ক্ষেত্রে, তার মানে এইটা আর এইটাই দিলে হবে। এরপরে দেখো এইটার ক্ষেত্রেও তাই, পৌনঃপুনিক থাকবে না প্রথম 2টায় আর থাকবে হচ্ছে পরের 6টায়। দেখো যে ব্যাপারটা আমার সদিশ করা হয়ে গেছে। দেখো কেমনে সদিশ করলাম, দেখছো যে আমরা সদিশ করছি হচ্ছে দেখো যে ব্যাপারটা অনাবৃত অংশে মানে দশমিকের পর পৌনঃপুনিক নাই, সর্বোচ্চ হচ্ছে 2টার ক্ষেত্রে, তাহলে আমরা মানে আমরা যখন হচ্ছে সদিশ করব সেক্ষেত্রে মানে দশমিকের পরে অনাবৃত অংশের মানে পৌনঃপুনিক থাকবে না 2টার ক্ষেত্রে আর পৌনঃপুনিক থাকবে হচ্ছে 6টার ক্ষেত্রে। 6টা কীভাবে হয়েছে 1 2 আর 3 লসাগু হচ্ছে 6, 6টার ক্ষেত্রে। এবার দেখো যে ওটা যোগ করবে, এখন ওই তোমরা নর্মাল নিয়মে যোগ করলে হবে, তবে এখানে একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে একটা খাড়া দাগ দিয়ে আমরা দেখো যে ব্যাপারটা পরের 2টা ডিজিটও লিখে নেব। কেন লিখে নেব একটু পরে বলতেছি। দেখো এখানে আছে তার মানে 6 6 বারবার রিপিট করতেছে, 6 6 2বার লিখে নিয়েছি। এরপর দেখো 9292 রিপিট করতেছে, 929292, তাহলে 92 লিখে নিয়েছি। এরপরে দেখো যে ব্যাপারটা এখানে আমার রিপিট করতেছে হচ্ছে 134, মানে 134 তার মানে এরপরে হবে 4 তারপরে 1। দেখো 134 এ জায়গায় হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1। তাহলে এবার দেখো যে ব্যাপারটা আমরা যোগ করব, নর্মাল যে নিয়মে আমরা যোগ করি সেই নিয়মে আমরা যোগ করব। তো দেখো যে ব্যাপারটা আমরা যোগ করার ক্ষেত্রে যেহেতু এগুলো পাশে আমরা এমনি বোঝানোর জন্য লিখছি। এখন দেখো 6 আর 2 যোগ করলে হয় হচ্ছে 8, 8 আর 1 যোগ করলে হয় 9। এখন দেখো যে ব্যাপারটা 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 4 যোগ করলে হয় হচ্ছে 19, 19-এর 9 বসে, আর হাতের যে 1 থাকে তা কিন্তু এখানে যোগ হবে, এখানে কিন্তু 1 যোগ হবে। কেন যোগ হবে? দেখো এখানকার হাতের যে 1 আছে সেই 1 যোগ হবে, এই 1 যোগ হবে এই জন্যই কিন্তু আমরা দাগ দিয়েছি। এখন দেখো আমার এবার যোগ করব 1, তার মানে 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 3 যোগ করলে হয় 11, 11-এর সাথে ওই যে হাতে যে আমার 1 আছে সেটা যোগ হবে, তার মানে 12 হয়। 12-এর হচ্ছে 2, হাতে থাকে 1,
ওয়ান, তাহলে 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 1 মিলে হয় 16, 16 আর ওই হাতের 1 যোগ করলে হয় 17, 17 হবে 7 আর হাতের থাকে 1। এবার দেখো 6 আর 2 যোগ করলে হয় হচ্ছে 8, 8 আর 4 যোগ করলে হয় 12, 12 এর সাথে হাতের 1 যোগ করলে হবে হচ্ছে 13, 13 এর 3 হাতে থাকে 1। এবার দেখো 6 আর 9 যদি আমরা যোগ করি, যোগ করলে হয় হচ্ছে 15, 15 আর 3 যোগ করলে হয় 18, 18 এর সাথে হাতের 1 যোগ করলে হয় 9, 19, 19 এর 9 আসছে, হাতে থাকে 1। তাহলে এবার দেখো যে ব্যাপারটা 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 1 যোগ করলে হয় হচ্ছে 9, আর ওই হাতের 1 দিয়ে হয় 10, 10 এর হচ্ছে 0, হাতে থাকে 1। এবার দেখো যে ব্যাপারটা 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 4 যোগ করলে হয় 19, 19 আর হাতের 1 যোগ করলে হয় হচ্ছে 20, 20 আমরা এখানে 0 দিলাম, হাতে থাকে 2। এবার দেখো যে ব্যাপারটা 2 আর 0 যোগ করলে হয় 2, 2 আর 3 যোগ করলে হয় হচ্ছে 5, 5 এর সাথে আমরা হাতের 2 যোগ করব, তার মানে হয় হচ্ছে 7। এবার 9 আর 1 যোগ করলে হয় 10, 10 এর থাকে হাতের থাকে হচ্ছে 10 এর হচ্ছে 0, হাতে থাকে হচ্ছে 1। এবার দেখো যে ব্যাপারটা, আর এই দশমিক কিন্তু বসে যাবে, আর 0 0 আর হাতের 1 মিলে হবে হচ্ছে 1। এবার দেখো যে ব্যাপারটা আমার যেটার উপর পৌনপণিক ছিল এটার উপরে আমরা পৌনপণিক দিব, আর পৌনপণিক ছিল এটার উপরে পৌনপণিক দিব। মানে যেটার উপরে পৌনপণিক ছিল সেটার উপরে দাও, আর দশমিক যে জায়গায় ছিল সে জায়গায় দাও। এবার তাহলে দেখো অ্যান্সার, তার মানে অ্যান্সার আমার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 1.0709372, আর এটার পরে পৌনপণিক আর এটার পরে পৌনপণিক। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। আমার এই খাড়া দাগ দিয়ে পাশে লেখার একটাই কারণ, যাতে আমরা এই যে এখানে যোগ করার পর হাতের যে 1 ছিল ওই ওয়ানটা আগে আসার, মানে 1টা আমার ওই যোগ করার জন্য আমরা পাশের টুক লিখছি। অ্যান্সার লেখার সময় কিন্তু আমার এই পাশেরটা লেখা লাগবে না। জাস্ট দেখো এটা অ্যান্সার। আর দেখো যে ব্যাপারটা আমরা যোগটা কিভাবে করেছি, প্রথমে আমরা সদিশ, দেখো যে ব্যাপারটা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করছি, করার পরে আমরা নর্মাল নিয়মে যোগ করছি, যোগ করলে আমার অ্যান্সার চলে এসেছে। তো দেখো এইটা যেহেতু যোগ করেছি, পরে এইটা এবং এইটা আশা করি তোমরা পারবে। এখন দেখো বিয়োগ করো। তো দেখো দেয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশ, দেয়া আছে এই আবৃত দশমিক ভগ্নাংশ বিয়োগ এই আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু যে ব্যাপারটা বিয়োগ করার জন্য আমরা আগের মতোই যে ব্যাপারটা সেটা হলো সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো আমরা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমে দেখব যে আবৃত অংশ আর অনাবৃত অংশ আগে দেখব, এরপরে দেখব হচ্ছে আবৃত অংশ। আর দেখো যে ব্যাপারটা প্রথমটাতে আমার দশমিকের পরে কয়টাতে অনাবৃত আছে, মানে কয়টাতে পৌনপণিক নাই হচ্ছে 0টাই। দেখো দশমিকের পরে পৌনপণিক নাই হচ্ছে 0টাই, মানে দশমিকের পরে পৌনপণিক নাই এমন কোনো অঙ্ক নাই, তার মানে 0। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে দশমিকের পরে কয়টাতে পৌনপণিক নাই, এটাতে আছে হচ্ছে একটাতে পৌনপণিক নাই। দেখো এবার দেখো যে ব্যাপারটা আবৃত দেখবো বলতে দশমিকের পরে কয়টাতে পৌনপণিক আছে, একটা দুইটা, তার মানে আমরা লিখবো 2টাতে আছে এক্ষেত্রে। আর এটাতে দেখো দশমিকের পর পৌনপণিক আছে, মানে আবৃত আছে কয়টাতে, একটাতে। তো এই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার মানে সদিশ করার ক্ষেত্রে আমার দেখবো যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে। অঙ্ক সংখ্যা হবে হচ্ছে এখানে যেটা সর্বোচ্চ আছে 0 আর 1, এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 1, তার মানে অনাবৃত মানে সদিশ করার জন্য আমার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 আর 1 এর লসাগু। দেখো 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা পেলাম হচ্ছে যে দশমিকের পর সদিশ করার জন্য দশমিকের পর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2। তাহলে দেখো আমরা সদিশ করবো এখন। সদিশ করার জন্য তাহলে টোটাল অঙ্ক সংখ্যা কত হবে? টোটাল অঙ্ক সংখ্যা হবে 1 + 2 মানে = 3। দশমিকের পর টোটাল অঙ্ক সংখ্যা হবে 3, তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো 5.12 চলতে থাকবে, মানে 1 2 1 2 1 2 এরকম চলতে থাকবে। তার মানে 1 2 1 2 2 আর লিখবো না, কারণ আমার টোটাল লিখতে হবে দশমিকের পরে 3 ডিজিট লিখতে হবে। আমরা 3 ডিজিট লিখছি।
এরপরে দেখো যে ব্যাপারটা 3.4 বারবার 5 কিন্তু রিপিট হবে, কারণ 5-এর পরে পৌনঃপুনিক আছে, তাহলে লিখবো 5 5 5। তো আমরা দশমিকের পরে লিখবো হচ্ছে 3 ডিজিট, 1 2 3। এবার দেখো আমার দশমিকের পর অনাবৃত পৌনঃপুনিক থাকবে না হচ্ছে একটার ক্ষেত্রে, তার মানে একটার ক্ষেত্রে থাকবে না, থাকবে হচ্ছে দুইটার ক্ষেত্রে, তার মানে দুইটার ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক দিব, মানে আবৃত রাখবো, আবৃত করব। আর দেখো যে ব্যাপারটা এই ক্ষেত্রেও দশমিকের পরে পৌনঃপুনিক থাকবে না একটাই, থাকবে হচ্ছে দুইটার ক্ষেত্রে। দেখো যদি তুমি এইটারে করো সেক্ষেত্রে দেখবে যে একই রকম আসবে, যদি তুমি পৌনঃপুনিক ভাঙো এরকমই আসবে। দেখো যে ব্যাপারটা এখন আমার সদিশ করা হয়ে গেছে। সদিশ করছি কিভাবে, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রথমে দেখছি প্রথমটার ক্ষেত্রে অনাবৃত, দশমিকের পরে একটাতেও অনাবৃত নাই, মানে একটাতেও পৌনঃপুনিক নাই এমন সংখ্যা হচ্ছে, এমন অঙ্ক হচ্ছে 0টা। আর এই ক্ষেত্রে দশমিকের পর পৌনঃপুনিক নাই একটাই লিখছি। এর মধ্যে সর্বোচ্চ যেটা সেটা হবে হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। আর এই দশমিকের পর পৌনঃপুনিক আছে এখানে 2টা, প্রথমটায়, আর পরেরটায় আছে 1টা। 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, তার মানে দশমিকের পরে অনাবৃত থাকবে হচ্ছে একটাই, আর আবৃত মানে পৌনঃপুনিক থাকবে 2টাই। দেখো দশমিকের পর অনাবৃত আছে একটাই আর পৌনঃপুনিক আছে 2টাই, দশমিকের পর অনাবৃত আছে একটা আর পৌনঃপুনিক আছে 2টাই। তো আমি আগের যোগ করার সময় বলছিলাম যে আমরা খাড়া দাগ দিয়ে পরের 2টা লিখে নিব। দেখো আমার কিন্তু 1 2 বারবার রিপিট করতেছে, তার মানে 1 2, তার মানে 1, এরপরে হবে হচ্ছে 2, তারপরে হবে হচ্ছে 1। এরপরে দেখো এখানে আমার বারবার 5 রিপিট করতেছে, তার মানে 5 5 হবে। এবার আমরা বিয়োগ করব, নর্মাল নিয়মে যে বিয়োগ করি সেই বিয়োগ করব। তো দেখো যে ব্যাপারটা 1 - 5 যদি করি সেক্ষেত্রে যায় না, এখান থেকে আমরা যদি 10 নিই তার মানে 11 হয়, 11 - 5 সমান হয় হচ্ছে 6। এখানে আমরা 1 দিয়ে দিব, যদি 1 দিয়ে দিই তাহলে 5 আর 1 6 হবে, যেটা ধার নিয়েছিলাম সেটা দিয়ে দিব, 5 আর 1 6 হবে। তাহলে দেখো এটা মানে 2 বিয়োগ 6 যদি করি সেক্ষেত্রে যায় না, সেক্ষেত্রে আমরা যে ব্যাপারটা এখান থেকে ধার নিব 10, ধার নিলে হয় হচ্ছে 10 আর 2 মিলে হয় হচ্ছে 12। এবার 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় হচ্ছে 6। এখন দেখো যে ব্যাপারটা এখনোই তুমি যে ছোটোকালে বিয়োগ করছো সেই বিয়োগই আমি করতেছি। আর এখন দেখো যে ব্যাপারটা আমরা এই খাড়া দাগ দিয়ে এই 2টা কেন লিখছি, কারণ এই যে দেখো এইখানে অলরেডি এই ধার নিয়েছিলাম, এই 1 যে বাদ যাবে এই জন্য আমার নেওয়া। দেখো এখন ধার নিয়েছিলাম 1, তার মানে আমরা এখানে 1 যোগ করব, তাহলে মানে 1 যোগ করব, যোগ করলে হয় 5 আর 1 মিলে হয় হচ্ছে 6। এবার দেখো 1 বিয়োগ 6 যায় না, তাহলে আমরা এখান থেকে ধার নিব, নিলে হয় 11, 11 বিয়োগ 6 সমান 11 বিয়োগ 6 সমান হয় হচ্ছে 5। যেহেতু এখানে পৌনঃপুনিক আছে পৌনঃপুনিক দিলাম। এরপরে দেখো যেটা ধার নিয়েছিলাম এখানে দিয়ে দিব, দিয়ে দিলে 5 আর 1 মিলে হবে হচ্ছে 6। দেখো 5 আর 1 6 হবে। এবার যায় না, তার মানে এখান থেকে ধার নিব, নিলে হয় 12, 12 থেকে 6 বাদ দিলে হয় 6। এরপরে পৌনঃপুনিক আছে পৌনঃপুনিক দিলাম। এরপরে আমরা যেটা ধার নিয়েছিলাম এখানে দিয়ে দিব, দিয়ে দিলে হয় হচ্ছে 4 আর 1 মিলে হয় 5। এবার দেখো 1 বিয়োগ 5 যায় না, তার মানে এখান থেকে ধার নিব, নিলে হয় হচ্ছে এখানে 11, 11 থেকে 5 বিয়োগ করলে 11 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 6। আর যে জায়গায় দশমিক ছিল সে জায়গায় দশমিক দিব, যেটা ধার নিয়েছিলাম 1 এখানে দিয়ে দিব, দিয়ে দিলে হয় 3 আর 1 মিলে হয় 4। এবার 5 বিয়োগ 4 সমান হয় হচ্ছে 1। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হবে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে 1.6 আর 65-এর পুরো পৌনঃপুনিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই খাড়া দাগের পরের অ্যান্সারটা হবে, মানে পরেরটা কিন্তু লিখবো না, আমরা খাড়া দাগ দিয়ে এটা লিখছিলাম কারণ ওই যে ধার নিয়েছিলাম, ধারটা দেওয়ার জন্য যাতে আমার মানে মাইনাস হয়, এই জন্যই কিন্তু আমার এইটা দেয়া, ধারটা দেওয়ার জন্যই আমার এই দাগটা দিয়ে করা। মূল কথা হচ্ছে আমার অ্যান্সার চলে আসছে। দেখো যে ব্যাপারটা এই অঙ্ক মানে মাইনাস করার জন্য আমরা আগে সদিশ করব, সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। এরপরে নর্মাল নিয়মে মানে বিয়োগ করো, বিয়োগ করলে যেখানে যেখানে পৌনঃপুনিক আছে সে জায়গায় বসাইলেই অ্যান্সার চলে আসবে। সদিশ বলতে দেখো এইখানে দেখো দশমিকের পরে এটাতে একটাতে পৌনঃপুনিক নাই, এটার ক্ষেত্রে একটাতে পৌনঃপুনিক নাই। দশমিকের পরে এইখানে 2টাতে পৌনঃপুনিক আছে, দশমিকের পরে এটাতে 2টাতে পৌনঃপুনিক আছে। সদিশ বলতে এইটাই বোঝায়। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো সদিশ করার পরে নর্মাল নিয়মে বিয়োগ করো, বিয়োগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তো দেখো আমরা অঙ্ক করে দিয়েছি খ নং।
এখন দেখো যে ব্যাপারটা গ নং যদি করি আমরা গ নং একটু করে দেখতে পারি অঙ্কটা। সেটা হলো যে আমরা গ এর ক্ষেত্রে আগে প্রথমে সদিশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব 8.49 আর আছে হচ্ছে 5.356 5 আর 6-এর পরে পৌনঃপুনিক আছে। এখন এটারে সদিশ করব। সদিশ করলে আগে আমরা দেখব মানে দশমিকের পর অঙ্ক সংখ্যা কয়টা হবে। তাহলে অনাবৃত আর আবৃত দেখব। আবৃত দেখব। দেখো যে ব্যাপারটা সেটা হলো এখানে দশমিকের পর অনাবৃত আছে হচ্ছে দেখো একটা দুইটা, তার মানে দুইটা অনাবৃত আছে। আর এই ক্ষেত্রে দশমিকের পর অনাবৃত আছে একটা। এরপরে দেখো যে ব্যাপারটা আবৃত, দশমিকের পর আবৃত এখানে নাই। আর দেখো এখানে দশমিকের পর আবৃত আছে একটা দুইটা, তার মানে দুইটা। এবার দেখো অনাবৃতর ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে সর্বোচ্চটা নিব। এখানে সর্বোচ্চ হচ্ছে 2, তার মানে 2 নিব। আর আবৃতর ক্ষেত্রে লসাগু নিব, তার মানে 2 এর লসাগু হচ্ছে 2, তার মানে 2 নিব। যেহেতু এটা ছিল না, এখানে একটা নাই আছে আর একটা 2 আছে, তার মানে 2 এর লসাগু হচ্ছে 2। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে দশমিকের পর মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2 আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তার মানে যে ব্যাপারটা টোটাল অঙ্ক সংখ্যা কত হবে দশমিকের পর 2 আর 2 যোগ করলে হয় হচ্ছে 4। তাহলে আমরা 4 হবে, তার মানে 8 দশমিকের পর অনাবৃত থাকবে 2টা, তার মানে 49 2টা অনাবৃত থাকলো। এখন আবৃত থাকবে হচ্ছে 2টা, আবৃত থাকবে 2টা। এখন এরপরে তো এটা তো পৌনঃপুনিক নাই যে চলতে থাকবে, তাহলে এখন কি করব? এখন সহজ কথা, তুমি জাস্ট 2টা জিরো দাও, কারণ দশমিকের পরে এখানে যাই জিরো দাও এর মান চেঞ্জ হয় না। তার মানে এখানে দেখো যে ব্যাপারটা এখানে আর এখানে আবৃত দিব। দেখো দশমিকের পরে আমার অনাবৃত মানে পৌনঃপুনিক নাই 2টাই, আর আবৃত মানে পৌনঃপুনিক আছে 2টাতে। এবার এটার ক্ষেত্রে দেখো 5.3 বারবার রিপিট করবে 5 6, তার মানে 5 6 তার লিখবো না। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার দশমিকের পরে অনাবৃত থাকবে কয়টা? অনাবৃত থাকবে 2টা আর আবৃত থাকবে 2টা, তার মানে দেখো যে ব্যাপারটা 6 5-এর দিয়েছি। এখন আমরা দেখো যে ব্যাপারটা এইটা এবং এইটাকে আমরা সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি, সদিশ হয়ে গেছে। দেখো আমরা যদি বিশ্লেষণ করি দশমিকের পরে 2টাতে পৌনঃপুনিক নাই 2টাতে পৌনঃপুনিক আছে, এই ক্ষেত্রেও দশমিকের পরে 2টাতে পৌনঃপুনিক নাই 2টাতে পৌনঃপুনিক আছে। এখন আমরা এখানে খাড়া দাগ দিয়ে 2টা লিখে নেব। কেন লিখে নেব আগেই বলেছি, সেটা হলো যেহেতু 0 0 বারবার রিপিট করবে, তার মানে 0 0। এই ক্ষেত্রেও দেখো যে ব্যাপারটা আমার 3 আছে, 5 6 রিপিট করবে 5 6, তার মানে 5 এরপরে হবে হচ্ছে 6, এরপরে হচ্ছে 5, তারপরে হবে 6। এবার আমরা নর্মাল নিয়মে বিয়োগ করব। এখন বিয়োগ করার পরে দেখো যে ব্যাপারটা এটা 0 - 5 মানে 0 থেকে 5 যায় না, তার মানে এখানে থেকে ধার করব, ধার করলে হবে 10, আর 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। যেটা ধার করেছিলাম সেটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলে 6 আর 1 যোগ করলে হয় 7। দেখো 0 - 7 যেহেতু 0 থেকে যায় না, তাহলে এইখান থেকে আমরা ধার নেব, ধার নিলে এখানে হয় 10, 10 বিয়োগ 7 সমান হয় হচ্ছে 3। আর আমরা এখানে যে দাগ ছিল দাগ দিলাম। এবার এই যে ধার নিয়েছিলাম এই ধার নেওয়াটা এখানে আমরা এখন দিয়ে দিব। যদি 5-এ দিয়ে দিই তাহলে 5 আর 1 হয় হচ্ছে 6। এখন দেখো 0 বিয়োগ 6 যায় না যেহেতু, তাহলে আমরা এখান থেকে ধার নিব, নিলে হয় 10, 10 বিয়োগ 6 সমান হয় হচ্ছে 4। যেহেতু এই বরাবর পৌনঃপুনিক আছে পৌনঃপুনিক দিব। এরপরে দেখো যে ব্যাপারটা যেটা ধার নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলে 6 আর 1 হয় 7। এখানে যেহেতু যায় না এখানে ধার নিব, নিলে 10, 10 বিয়োগ 7 সমান হয় হচ্ছে 3। এরপরে পৌনঃপুনিক ছিল পৌনঃপুনিক দিলাম। এরপরে যেটা ধার নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব, তার মানে 5 আর 1 যোগ করলে হবে 6, আর 9 বিয়োগ 6 সমান হবে হচ্ছে 3, 4 বিয়োগ 3 সমান হবে হচ্ছে 1। আর এই বরাবর আমার দশমিক আছে দশমিক দিলাম। এবার 8 বিয়োগ 5, 8 বিয়োগ 5 সমান হবে হচ্ছে 3। তার মানে দেখো যে ব্যাপারটা তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার এইটা 3.13, আর 3 আর 4-এর পরে পৌনঃপুনিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো আমরা 2টা অঙ্ক করে দিয়েছি, আশা করি যে এই 2টাও তোমরা চেষ্টা করলে পারবে। এখন তোমরা যোগ বিয়োগ যেভাবেই আসুক, আশা করি যে তোমাদের কোনো কষ্ট হওয়ার কথা না। আমরা এখন দেখব √3 অমূলদ সংখ্যা, মানে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। প্রায় আসে, অনেক সময় আসে √3, তারপরে আসে হচ্ছে মনে করেন যে √2, এরপরে আসে মনে করো যে √5,
এরপরে √7, এরপরে দেখো আসে √11। বলে যে যে কোনো একটা দিয়ে বলা হয় যে প্রমাণ করো যে অমূলদ সংখ্যা, মনে করো যে √5 একটি অমূলদ সংখ্যা, এটা একটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে √5 একটি অমূলদ সংখ্যা এইটাই প্রমাণ করব। √5, দেখো √5 একটি অমূলদ সংখ্যা। দেখো এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা মনে করো যে সাপোজ যে তুমি তো একটা বল ছিল, বল দিয়ে কেউ একজনকে মারছে। তো এখন বলটা বলছে যে কে এই বলটা মারছে। তো এখন বলা হলো যে তুমি তো মারো নাই দেখা যাচ্ছে। তো তোমাকে বলা হলো যে ঠিক আছে, আমি যাকে বল দিয়ে মারা হয়েছে সে এসে বললো যে তুমি আমার বল দিয়ে মারছো। তখন দেখা যাচ্ছে যে কি বললো যে ঠিক আছে আমি বল দিয়ে মারছি, প্রমাণ করো। সেক্ষেত্রে যে ব্যাপারটা থাকে কি যে পরে দেখা যাচ্ছে আরও অনেকেই ছিল, তারা দেখে বললো যে না, ও বলটা মারে নাই। মূল কথা হলো যে ব্যাপারটা ঠিক এরকমই, যে আমরা আগে ধরে নিব যে √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। আমরা ধরে নিব √5 একটি মূলদ সংখ্যা। তো আমি বিভিন্নভাবে দেখব, যে ক্যালকুলেশন করে দেখব যে আমরা √5 হচ্ছে মূলদ সংখ্যা নয়। যখন দেখব √5 মূলদ সংখ্যা নয়, তখন বলে দেব √5 একটি অমূলদ সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা, তাহলে প্রথমে আমরা বলবো যে মনে করি √5 একটি মূলদ সংখ্যা। তো আমরা ধরে নিলাম যে √5 একটি মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা জানি যে হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলে। তাহলে √5 = হবে p/q। ব্র্যাকেটে লিখব যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পরের সহমৌলিক, এবং q এর মানটা 1 থেকে বড়। দেখো q এর মানটা হবে 1 থেকে বড়। যেহেতু p আর q স্বাভাবিক সংখ্যা ধরছি, তাহলে তার মানে আমরা ধরবো q এর মানটা 1 থেকে বড়। আর সহমৌলিক বলতে কি বোঝায়, সেটা হলো যে দুটি সংখ্যা মানে দুটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাকে বলা হয় সহমৌলিক। যেমন মনে করো 3 আর 4, 3 আর 4 এর গসাগু হচ্ছে 1, সুতরাং 3, 4 হচ্ছে সহমৌলিক। এখন যদি মনে করো যে 4 আর 8 এর কিন্তু গসাগু কিন্তু 1 না, গসাগু দেখা যাচ্ছে 1 না, সুতরাং 4 আর 8 পরস্পরের সহমৌলিক না। 7, 8 এর গসাগু হচ্ছে, দেখো 7 এবং 8 এর গসাগু হচ্ছে 1, সুতরাং 7 এবং 8 পরস্পরের হচ্ছে সহমৌলিক। তো ধরে নিব যে মনে করি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে √5 = p/q হবে। লিখবো যে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পরের সহমৌলিক, এবং q এর মানটা 1 থেকে বড়। এবার দেখো যে ব্যাপারটা আমরা বর্গ করব। যদি বর্গ করি তাহলে √5 এরপরে স্কোয়ার দিব p²/q², বর্গ করছি। বা দেখো রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে 5 = p²/q²। এখন আমরা উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করব। গুণ করলে পাই সেটা হলো p²/q² ইন্টু q। উভয় পক্ষে আমরা q দ্বারা গুণ করছি, অতএব 5q = পাই হচ্ছে দেখো p²/q, আর q কেটে গেলে থাকে হচ্ছে q। এখানে দেখো যে ব্যাপারটা 5q হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি 5q হচ্ছে পূর্ণ সংখ্যা। q এর মান যদি 2 হয়, কারণ q এর মান 1 থেকে বড়, যদি q এর মান 2 হয় তাহলে হয় 5 × 2 সমান হয় হচ্ছে 10। q এর মান 3 হলে 5 × 3 সমান হয় 15। তার মানে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং যে ব্যাপারটা সেটা হলো p²/q কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এদের মধ্যে কোনো কমন উপাদান নেই, সাধারণ উপাদান নেই। তার মানে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, আর p²/q পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমরা লিখতে পারি 5q ≠ p²/q। কেন? দেখো 5q পূর্ণ সংখ্যা আর p²/q পূর্ণ সংখ্যা নয়। তার মানে লিখবো যে 5q ≠ p²/q। এখন দেখো যে ব্যাপারটা, তার মানে কি 5q p²/q এর সমান হতে পারে না। তার মানে √5 কে p/q আকারের কোনো সংখ্যার সমান লেখা যায় না। তার মানে √5 ≠ p/q, √5 ≠ p/q। তার মানে লিখতে পারি যে √5 মূলদ সংখ্যা হতে পারে না। যেহেতু আমরা p/q আকারে √5 কে প্রকাশ করতে পারতেছি না, তাহলে লিখবো অতএব √5 একটি অমূলদ সংখ্যা। দেখো যে ব্যাপারটা খুব সহজেই প্রমাণ হয়ে গেছে। তোমরা প্রমাণটা করার ক্ষেত্রে এইভাবে অন্যান্যগুলোও পারবে, √2, √3, তারপরে √7, তারপরে √11, যেটাই আসুক সেটাই তুমি পারবে যদি এটা সুন্দর করে বুঝে থাকো। দেখো যে ব্যাপারটা সেটা হলো, আবার বলছি, ধরে নেব মনে করি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে যদি মূলদ সংখ্যা হয় তাহলে √5 = p/q হবে। এবার আমরা উভয় পক্ষে বর্গ করে আমরা 5q = p²/q পাবো। এখানে দেখো 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, আর p²/q
পূর্ণ সংখ্যা নয়। কারণ কি পি স্কোয়ার বাই কিউ এর মধ্যে কোনো কমন উপাদান নেই। আর দেখো যে ব্যাপারটা 5 হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, তাহলে পূর্ণ সংখ্যা ইকুয়াল টু পূর্ণ সংখ্যা নয়, এরম হতে পারে না। সুতরাং যে ব্যাপারটা 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, তার মানে √5কে পি বাই কিউ আকারে কোনো সংখ্যা আকারে লেখা যায় না। তার মানে √5 নট ইকুয়াল টু পি বাই কিউ, তার মানে লিখবো অতএব √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। আশা করি যে তোমরা এটা পারবে। আমিও যদিও প্রথম দিকে মূলদ এবং অমূলদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ওগুলা দেখে আসলে তোমরা এগুলা করতে মানে এই প্রমাণ করতে আরও সুবিধা হবে। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো। আমরা বর্গমূল নির্ণয় করব, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই বের করতে পারি, তবে আমরা দেখো যে ব্যাপারটা 12 প্রথমে ক আছে, ক আর বলা আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। খতে আছে 0.25, এরপরে পৌনঃপুনিক আছে, এর বর্গমূল নির্ণয় করতে হবে। গ ঘ একই রকম পৌনঃপুনিক দেওয়া আছে। তো আমরা খ নং সমাধান করাবো। দেখো যে ব্যাপারটা সেটা হলো খতে আছে 0.25, এর বর্গমূল নির্ণয় করতে হবে। তার মানে দেখো যে 25 এর পরে আমার পৌনঃপুনিক দেওয়া আছে 0.25, এরপর পৌনঃপুনিক এত এর বর্গমূল। দেখো এটার বর্গমূল হবে √0.25, এরপরে পৌনঃপুনিক। তাহলে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তার মানে 0.25, দেখো আমরা যদি পৌনঃপুনিক তুলে দিই তাহলে তুলে দিলে হবে হচ্ছে 25, 25, 25, 25, এরকম মনে করো চলতেই থাকবে। যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত আমরা 8টা নিয়েছি, দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8, 8টা নিয়েছি। তো আমরা এটার বর্গমূল করার জন্য যে কাজটা করব সেটা হলো যে আমরা এই পাশ থেকে আমরা জোড়া করব। দেখো 25 জোড়া হয় একটা, এইটা একটা জোড়া হয়, এইটা একটা জোড়া হয়, এইটা একটা জোড়া হয়, মানে 2টা করে জোড়া করব। তো দেখো যে ব্যাপারটা প্রথমত আমার দেখো 0 দশমিক আছে, তার মানে আমরা যে ব্যাপারটা করব এখানে 0 দশমিক দিয়ে দিলাম। এখন আমরা এই 25, এইখানে দেখো যে ব্যাপারটা 25 আছে, এই 25কে আমরা এমন কিছু মানে এমন কোনো দ্বারা এইখানে এবং এইখানে দেব গুণ করব, এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমার এই 25 মানে 25-এর মানে 25-এর কাছাকাছি, মানে একটু কাছাকাছি হয়। কাছাকাছি বলতে 25-এর একটু কম হয়। এখন যদি আমরা এই ক্ষেত্রে বর্গ করার ক্ষেত্রে আমরা যেগুলো পূর্ণ বর্গ হবে সেগুলো হবে, মনে করো যে 1কে বর্গ করলে হয় 1, 2কে বর্গ করলে হয় হচ্ছে 4, 3কে বর্গ করলে হয় 9, 4কে বর্গ করলে হয় 16, আর 5কে বর্গ করলে হয় হচ্ছে 25, 6কে বর্গ করলে হয় হচ্ছে 36। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো এমন কোনো সংখ্যা এইখানে আর এইখানে দিয়ে গুণ করবো। যদি এখানে আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এইখানেও 3 দিই, তাহলে এইখানেও 3 দিব। দেখো 3 আর 3 গুণ করলে হবে হচ্ছে 9, যাতে পূর্ণবর্গ সংখ্যা আসে। যদি 9 যদিও দেখো 25-এর একটু অনেক কম, আমরা যদি 4 দিই তাহলে দেখো 4 দিলে হবে, কিন্তু 4কে যদি বর্গ করি 16 হয়। এখানে কিন্তু যে ব্যাপারটা থাকে আমার পূর্ণবর্গ সংখ্যা দিতে হবে। যদি আমরা 4 দিই তাহলে হয় 16, কিন্তু যদি আমরা 6 দিই, এখানেও 6 দিই, এখানেও 6 দিই, 6 আর 6 গুণ করলে হবে 36। 36 কিন্তু যে ব্যাপারটা 25 থেকে বড়। তার মানে আমরা যদি 5 দিই, তার মানে আমরা এইখানে যদি 5 দিই আর এইখানেও যদি 5 দেই তাহলে দেখো 5 আর 5 গুণ করলে হয় 25। যেহেতু এখানে দশমিক দিয়েছি তার মানে 0.25। তার মানে দেখো যে ব্যাপারটা এইখানে যেটা দিব এইখানেও সেটা লিখব। দেখো 5 আর 5 গুণ করলে হয় 25। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 0 দশমিক আগেই ছিল, এই 0 দশমিক আগেই দিয়েছি। এখন আমরা এটার থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 0, মানে 0 0 হয়। তো 0 0 লিখলাম না। এরপরে যে ব্যাপারটা সেটা হলো যে আমার এইটা নামবে। দেখো যে ব্যাপারটা এই জোড়া নামবে। এবার আমরা এই জোড়া নামাবো। দেখো এই জোড়া আছে হচ্ছে 25। এখন আমরা দেখো যে ব্যাপারটা এইখানে যা আছে তার দ্বিগুণ এখানে নামাবো। দেখো পয়েন্ট বাদ দাও, পয়েন্ট বাদ দিলে থাকে হচ্ছে 5। 5-এর দ্বিগুণ হচ্ছে 5 গুণ 2 সমান হয় হচ্ছে 10। তার মানে এখানে 10 লিখবো এবং আমরা এখানে একটু ফাঁকা রাখবো। এখন আমরা এই 10-এর সাথে যদি আমরা 1 দিই, মনে করো 10 × 1, তাহলে হবে হচ্ছে 10-এর সাথে যদি আমরা 1 দিই এই তাহলে হবে হচ্ছে 101। এই 101কে কিন্তু আমরা 1 দ্বারা গুণ করব। এখন 10-এর সাথে যদি আমরা 2 দেই
মানে 10 এর সাথে যদি 2 দেই তাহলে আমরা এইটাকে 102কে 2 দ্বারা গুণ করব। 10 এর সাথে যদি আমরা 3 দেই তাহলে আমরা এটারে 3 দ্বারা গুণ করব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা 10 এর সাথে যাই দিব, যদি 10 এর সাথে 1 দেই তাহলে আসে 101, আর 2 দিলে আসে হচ্ছে 204, আর 3 দিলে আসে, দেখো যে ব্যাপারটা 3 যদি দেই 3 দিলে আসে হচ্ছে 309 আসে, কিন্তু এইখানে আসে হচ্ছে 25। আমি 1 দিলেও যায় না, 2 দিলেও যায় না, মানে 1 যদি এখানে 1 দিই তাহলে এইখানে 1 দিতে হবে, এখানে 2 দিলে এইখানেও 2 দিতে হবে, মানে যদি এখানে 1 দিই তাহলে 1 দিয়ে 101কে গুণ করতে হবে, যদি 1 দেই এখানে তাহলে 1 তাহলে এখানে 1 দিব, তার মানে হবে হচ্ছে 101 এর সাথে 1 দ্বারা গুণ করতে হবে। তো আমরা যাই দিই দেখো যে ব্যাপারটা 25 থেকে বড় হয়ে যায়, সুতরাং যায় না, যেহেতু যায় না তাই আমরা যে ব্যাপারটা এইখানে একটা শূন্য দিব, এইখানে একটাও শূন্য দিব। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন আমরা যেহেতু এইখানে একটা শূন্য দিয়েছি, এইখানে একটা শূন্য দিয়েছি, তার মানে আমার এইটাও কিন্তু নেমে যাবে এইখানে, তার মানে এখানে যদি আমরা শূন্য দিই তার মানে আসে হচ্ছে 25। এবার দেখো যে ব্যাপারটা এইটা নামবে, এইটা নামলে হবে হচ্ছে 25, যেহেতু শূন্য দিয়েছি তার মানে এইটা নামবে। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এইখানে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে আমরা এবার এইটা এবার ডাবল আবার এখানে লিখবো। দেখো আমরা দশমিক বাদ দিলে হয় 50 ডাবল হয় হচ্ছে 100, আর তার মানে আমরা 100 লিখবো। এবার দেখো যে ব্যাপারটা 100-এর সাথে যদি 1 দেই এইখানে 1 দিতে হবে, এইখানে 1 দিতে হবে, তাহলে 1 দ্বারা 100কে যদি গুণ করি তাহলে দেখো আমরা এখানে যদি 1 দিই এখানেও 1 দিতে হবে, দিলে 1কে যদি 1001 দ্বারা গুণ করি তার মানে দেখো যে ব্যাপারটা আমরা 1000 যদি এখানে 1 দিই তাহলে এখানে 1 দ্বারা গুণ হবে, যদি 2 দেই তাহলে হবে 1002, তার মানে যে ব্যাপারটা তাহলে 2 দ্বারা গুণ হবে। তো দেখো যদি আমরা 2 দেই এখানে 2 দিয়ে এইখানে 2 দেই তাহলে 2 দ্বারা 1002 গুণ হবে, তাহলে 2 × 1002 তাহলে হবে হচ্ছে 2000, হবে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো 4। এবার আমরা বিয়োগ করব, যদি বিয়োগ করি বিয়োগ করলে পাই হচ্ছে 521। এবার এই জোড়া নামবে, দেখো এখানে কিন্তু আমরা নর্মাল যদি ভাগ করি সেক্ষেত্রে একটা নামে, কিন্তু এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে জোড়া হিসাবে নামে, তো আমরা এখানে 25 দিলাম। এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে যা আছে এটা ডাবল লিখবো এখানে, তার মানে এখানে 502 আছে, ডাবল হবে হচ্ছে 1004 হবে। এবার এইখানে যা দিব এইখানেও তাই দিতে হবে, যদি আমরা 1 দেই সাপোজ তাহলে 1 দ্বারা এটার গুণ করে এটার কাছাকাছি আসতে হবে। এখন যদি আমরা 1 দেই তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে আছে হচ্ছে 52125, এখানে আছে 10041, তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এমন কোনোটা দিব যাতে এর সাথে হয়, যদি আমরা তার মানে যদি এখানে 5 দেই সাপোজ তাহলে এইখানে আমরা 5 দিব, তাহলে 5 দ্বারা এটা গুণ করব, যদি 5 দ্বারা গুণ করি 10,045 গুণ 5 সমান গুণ করলে আসে 50,225, তার মানে আমরা 5 দিব, এখানে 5 দিব, এইখানে 5 দিব। এবার এই 5 দ্বারা এই 10,045কে গুণ করব, গুণ করলে আসে হচ্ছে 50,225। এবার আমরা যদি বিয়োগ করলে কি পাই দেখো যে ব্যাপারটা সেটা হলো যে যদি বিয়োগ করলে পাই আমরা 1900 পাই। দেখো আমার অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত চলে এসেছে, দেখো 4 দশমিক স্থান পর্যন্ত বলা ছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, বর্গমূল চলে আসছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তার মানে অ্যান্সার হবে কত, 4 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার হবে হচ্ছে, দেখো অ্যান্সার হবে হচ্ছে 0.5025। দেখো দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত এসেছে, তার মানে 4টা অঙ্ক আছে, তার মানে 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে, অ্যান্সার চলে আসছে। এখন বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান বের করো। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে যে ব্যাপারটা সেটা হলো যে 0.50। দেখো এখন যদি আমার 3 দশমিক স্থান পর্যন্ত আমার এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত, যদি এইখানে 5, 6, 7, 8, 9 যদি থাকে তাহলে তার আগেরটার সাথে 1 যোগ হবে, তার মানে এই 2-এর সাথে 1 যোগ হয়ে এটা 3 হয়ে যাবে, কারণ এখানে 5 আছে, যেহেতু 5 আছে তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে 5, 6, 7, 8, 9 যদি থাকে মানে এইটার পরে যদি
5 বা 5-এর বেশি থাকে তাহলে তার আগেরটার সাথে 1 যোগ করতে হয়। এটাই হচ্ছে আসন্ন মান, তার মানে আসন্ন মান চলে এসেছে। দেখো যে ব্যাপারটা এটা আমরা এইভাবে করেছি। যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে তাহলে আরও সহজভাবে করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। এখন 1.35 এরপর পৌনঃপুনিক আছে, এটার বর্গমূল নির্ণয় করব। তাহলে তার মানে 1.35 এই দুইটার পর পৌনঃপুনিক আছে, এত এর বর্গমূল সমান √1.35 এরপর এরপরে হচ্ছে পৌনঃপুনিক হবে। এখন দেখো যে ব্যাপারটা এটাকে আমি আগে যেভাবে করালাম ওইভাবে না, একটু সংক্ষেপে করাবো। যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে তাহলে পারবে। দেখো যে ব্যাপারটা যদি যেহেতু 3.5 এর পর পৌনঃপুনিক আছে, তার মানে 3.5 বারবার রিপিট হবে, তার মানে 3.5 বারবার রিপিট হবে, তার মানে এভাবে চলতেই থাকবে। এখন দেখো যে ব্যাপারটা আমরা আগের থেকেই মানে √1.35 সমান কত ক্যালকুলেটরে আমরা বের করে নেব। 3-র উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপর পৌনঃপুনিক আছে। এখন দেখো এটা সমান আমরা কীভাবে বের করব। লিখবো 1, দেখো যে ব্যাপারটা সেটা হলো লিখবো হচ্ছে 1.35 এভাবে লিখবো। লিখে আমার কত আসে দেখো যে ব্যাপারটা আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1.1634 আসে। এটা ক্যালকুলেটারে আসে। আমরা আগের থেকে এটা জেনে নিয়েছি যে এটা অ্যান্সার হবে। যদি অ্যান্সার আগের থেকে জানা থাকে তাহলে তুমি সহজেই এটার বর্গমূল নির্ণয় করতে পারবে, যদি এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি এইভাবে না করতে চাও তাহলে আগে যেভাবে করালাম সেভাবে করতে পারো। এখন দেখো আমরা সহজে করতে পারবো। তো দেখো তোমাদের বইতে কিন্তু অঙ্কটা আছে 1.3 এবং 4-এর উপর পৌনঃপুনিক। যদি আমরা এখানে 5 লিখছি তো সমস্যা নাই, যেভাবেই করো সমস্যা নাই। আমরা এখন জোর করব। জোর করার জন্য আমরা এই পাশ থেকে মানে দুইটা করে জোড়া করব। সেটা হলো যে এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এই জোড়া, আর লাস্টে যেহেতু একটা আছে তাই এক হবে। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এখানে এমন কিছু দিব, এইখানেও সেটা দিব। দেখো এখানে যেহেতু 1 আছে তার মানে আমরা এখানে 1 দিব, এইখানেও 1 দিব। দেখো 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে 1। দেখো 1 গুণ করলে হয় 1, এই যে এই 1টাই আমরা দিয়েছি, এখানে 1, এখানে 1। এখন দেখো যে ব্যাপারটা যেহেতু দশমিক আছে আমরা এই দশমিকটা এখানে দিয়ে দিব, এই দশমিকটা। এবার এই জোড়া নামবে, দেখো নামবে হচ্ছে 3.5, তার মানে 3.5 লিখব। আর এই দশমিকটা কিন্তু এইখানে দিয়ে দিয়েছি। এখন নিয়ম হচ্ছে যে এইখানকার যা আছে 1 আছে, 1-এর ডাবল আমরা এখানে লিখব। তার মানে 1কে যদি 2 দ্বারা গুণ করি, মানে ডাবল বলতে 2 দ্বারা গুণ করব, গুণ করে আমরা এখানে লিখব। তার মানে 1 আছে, 2 দ্বারা গুণ করলে 2 হবে, এবং এখানে একটু ফাঁকা রাখবো। দেখো এখানে আমরা 1 দিয়েছিলাম। এবার দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে যেহেতু, তার মানে আমরা এখানে 1 দিব, এইখানে 1 দিব। তাহলে দেখো যে ব্যাপারটা 1 দিয়ে এই 21কে গুণ করলে হয় 21। এবার আমরা বিয়োগ করব, 14 হয়। এখন দেখো 14 হয়। এবার এই জোড়া নামবে এখানে, দেখো এই জোড়া নামবে, এই জোড়া তার মানে আছে হচ্ছে 35, এটা নামালাম। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এইখানে যেটা আছে তার ডাবল এখানে লিখব। দেখো এখানে আছে 1.1, পয়েন্ট কিন্তু বিবেচনা করব না, তা আছে হচ্ছে তার মানে 11কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 22। এবার দেখো যে ব্যাপারটা এখানে 6 আছে, তার মানে এখানেও 6 দিব, এইখানেও 6 দিব। তার মানে দেখো যে ব্যাপারটা এবার এই 226কে 6 দ্বারা গুণ করব। গুণ করলে কত আসে দেখো, 226কে আমরা 6 দ্বারা যদি গুণ করি, গুণ করলে আসে 1356 আসে, 56 আসে। তার মানে এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে 79 আসে। এবার এই জোড়া এখানে নামবে, দেখো এই জোড়া আছে হচ্ছে 35 লিখব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখন আবার এইখানে যেটা আছে দশমিক বাদ দিলে হয় 116কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 232। এবার এইখানে আছে 3, তার মানে এইখানেও 3 দিব, এইখানেও 3 দিব। এবার এইটাকে 3 দ্বারা গুণ করব। দেখো 2323কে 3 দ্বারা গুণ করব, 2323 গুণ 3 গুণ করলে আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো 6969 আসে। এবার আমরা বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে 7935,
যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 966 আসে। এবার আমার এই জোড়া নামবে, এই জোড়া হচ্ছে 35 আছে, 35 লিখলাম। এখন দেখো এইখানে যা আছে 1163 ডাবল এইখানে লিখব, তার মানে আমরা লিখব 1163 গুণ 2, তাহলে আসে হচ্ছে 2326 আসে। এবার এইখানে যা আছে, এইখানে আছে 4, তার মানে আমরা লিখব এইখানে 4, আবার এইখানেও লিখব 4। তাহলে এবার এইটাকে আমরা 4 দ্বারা গুণ করব, মানে 23,264কে 4 দ্বারা গুণ করব, 23,264কে আমরা 4 দ্বারা গুণ করব। যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 93,056। এবার আমরা বিয়োগ করব, যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাই আমরা দেখো যে ব্যাপারটা 3579, দেখো যে ব্যাপারটা, তার মানে আমার 4 দশমিক স্থান পর্যন্ত চলে এসেছে। দেখো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলা হয়েছিল। দেখো আমি এইখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা এত তাড়াতাড়ি কেমনে করলাম, কারণ আমার অ্যান্সারটা আগে জানা ছিল। যদি অ্যান্সার আগে জানা থাকে তাহলে তুমি এইভাবে তাড়াতাড়ি করতে পারবে। এবং অ্যান্সার বলতে ক্যালকুলেটারে আগে অ্যান্সারটা বের করে নেবে, নিয়ে এইভাবে করে পরে দরকার এটা মুছে দিবে বা কেটে দিবে। আর যে ব্যাপারটা যদি ক্যালকুলেটার না থাকে তাহলে আগে যে নিয়মে করলাম সেই নিয়মে করলেই হবে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে, দেখো যে ব্যাপারটা অ্যান্সার আসছে হচ্ছে 1.1634, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন বলা ছিল যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিয়ে লিখো, আসন্ন মান হবে 1.163। যেহেতু এইখানে 3 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 3 পর্যন্ত 3 দশমিক স্থান, আমরা 3 পর্যন্ত লিখছি। 3 পরেরটা আমরা দেখব, পরেরটা হচ্ছে 4 যদি এইটা 4টা যদি মনে করো যে বেশি থাকতো, মানে 5 বা 5-এর বেশি থাকতো, তাহলে আমরা এই 3-এর সাথে 1 যোগ করে লিখতাম। যেহেতু 5 বা 5-এর বেশি নয়, আসে কম আছে, সুতরাং 3 আছে, 3ই লিখছি। এটা হচ্ছে আসন্ন মান। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কগুলা তোমরা অনেকেই কম পারো, বাট অঙ্কগুলো সহজ। তুমি যদি এই নিয়মে করো তাহলে সহজে পারবে। এটা আমরা বোঝানোর জন্য লিখেছিলাম, এটা লেখার দরকার নাই। এই যে তীর চিহ্ন দেওয়াটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লেখা হয়েছিল। দেখো যে ব্যাপারটা, এই ভিডিওটা অনেক সময় ধরে করানো হয়েছে, তার মানে বুঝো যে রেকর্ডিংই প্রায় মনে করো যে 2.5 ঘন্টা হয়েছে। এরপরে মনে হয় কাট দিয়ে হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টিকতে পারে। তারপরে দেখো যে ব্যাপারটা, সেটা হলো আমি প্রথম 1.5 ঘন্টায় কিন্তু তোমাদের একেবারে সংখ্যা, বাস্তব সংখ্যা বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি, যাতে তোমরা মানে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। এই জন্য আমি 1.5 ঘন্টায় এই সংখ্যা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছি। এরপরে তোমাদের যে অঙ্কগুলা দরকার লাগে, যে মনে করো যে মানে দশমিক ভগ্নাংশ থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে গেছি, আবার আবৃত দশমিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসছি। এরপরে মনে করো যে আবৃত দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, এগুলা দেখেছি। তারপরে মনে করো যে মানে বর্গমূল নির্ণয়, এগুলা শিখেছি। তারপরে মনে করো অনেক কিছুই শিখিয়ে চেষ্টা করেছি আমি, যাতে তোমাদের সুবিধা হয়। আর দেখো যে ব্যাপারটা, কারা আছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখেছো না টেনে, তারা অবশ্যই মন্তব্য করবা। কারণ আমার এটা যে আমি অনেক পরিশ্রম করে ভিডিওটা করেছি, কারণ যাতে তোমাদের আর কখনোই এই সংখ্যা নিয়ে যে সমস্যা, এই সমস্যা না থাকে। অনেক সময় দেখা যায় যে তোমরা অনেক বড় ক্লাসে উঠছো, বাট সংখ্যা নিয়ে তোমাদের সমস্যা থাকে। এই সমস্যাটা যাতে না থাকে, এই জন্য আমি চেষ্টা করছি যে ভিডিওটা করার। এবং এই ভিডিওতে যে অঙ্কগুলো আমি করে দিয়েছি সেগুলো কিন্তু আমি একটু ফাস্ট করাইছি, বাট এই অনুশীলনীতে যত অঙ্ক আছে আমি প্রত্যেকটাই কিন্তু পার্ট বাই পার্ট করে দিয়েছি, যাতে তোমাদের উপকারে আসে। আর দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমার এই লেকচার সম্পূর্ণ যদি দেখো, তাহলে আমি মনে করি যে বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর অবশ্যই যে কে আছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে ভিডিওটা দেখো না, একবারে সম্পূর্ণ দেখে আসছো, যারা দেখে আসছো অবশ্যই মন্তব্য করবা। এবং যে ব্যাপারটা তারা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তাদের নিয়ে কোনো একদিন আমি একটা ভিডিও বানাবো, যদি মানে এটা যদি আমার আবেগের ব্যাপার। কারণ কিসের জন্য জানো, আমি অনেক পরিশ্রম করছি এই ভিডিওটা করার জন্য। আমরা 2 দিন ধরে এই ভিডিওটার জন্য শ্যুট করছি, এবং আমার সাথে ছিল মহসিন বাবু এবং সুলভ ছিল, তারা অনেক সময় দিয়েছে। তো
তোমরাও অনেক সময় ধৈর্য নিয়ে যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যে কথাটা বলবো যে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো জানাতে চাও তাহলে অবশ্যই মন্তব্য করবা। আমি চেষ্টা করব যে সেই মন্তব্যগুলা, সবসময় আমি মন্তব্যগুলা দেখি, হয়তো অনেক মন্তব্যের অ্যান্সার করতে পারি না, বাট সবগুলা মন্তব্য দেখার চেষ্টা করি। আর আসলে তোমাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলা দেখো এবং অবশ্যই আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।